ওকে, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা নোট 10 সলভ করবো। নোট 10 খুব গুরুত্বপূর্ণ আমাদের, বিশেষত কমপ্লেক্স সেন্টেন্সের জন্য। গত ক্লাসে যারা অনুবাদটা করছো দেখবে যে কয়েকটা কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু ছিল। মানে কমপ্লেক্স বলতে বিশেষত রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা সম্পর্কে। তো আমি ক্লাসের শুরুতে একটু ধারণা দিয়ে রাখি আমাদের এই সপ্তাহের কার্যক্রমটা কি হবে। তুমি একটু স্ক্রিন শেয়ার করি। তারপরে প্রথমত হলো ওই আমি না এই যে তোমাদের জন্য যে সিলেবাসটা, সেটা হলো সাজেশনটা। সেই সাজেশনটা আমি এইভাবে উম, সাজাই নিচ্ছি। আমার মনে হয় যে এই টপিক গুলো ফার্স্ট প্রায়োরিটিতে, সরি আমি কোনটা দেখাবো, দাঁড়াও। হুম হুম হুম। এই যে এটা আমি ধরো আলাদা স্পেসিফিক্যালি আমি ইয়ে করে নিছি। দেখতে পাচ্ছ কিনা দেখো তো, কি চেঞ্জ হচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। স্যার পরিবেশগত দেখা বিষয় যাচ্ছে। আমি একদম ফার্স্ট প্রায়োরিটিতে আবারের জন্য, তোর ফার্স্ট প্রায়োরিটিতে ধরো ভাগ করে নিয়েছি প্রায়োরিটি বেস। তো পরিবেশগত বিষয়গুলিতে আমরা কোনটা কোনটা ধরো কোন কোন পয়েন্টের উপরে মাথায় রাখবোই। 1 লাইন 2 লাইন টোটাল প্রিপারেশনের মধ্যে এই শীট তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে। আমার কথা বুঝছো? বুঝছো কিনা? আমি প্রায়োরিটাইজ করছি এখানে, হ্যাঁ। ওকে, কোনটার পরে কোনটা আমরা গুরুত্ব দিয়ে পড়বো, ওকে। আচ্ছা, আমার একটু 30 সেকেন্ড সময় দাও। বৌদ্ধিক পরিকল্পনা তো বাদ যায়নি, বাদ গেছে কিনা একজন, তো কারণ ধারণা আছে কিনা? আমার মনে হয় বৌদ্ধিক পরিকল্পনা তো বাদ যাওয়ার কথা না। তারপরে বৌদ্ধিক পরিকল্পনা আছে। আচ্ছা, হ্যাঁ। ওকে, আমি এই প্রায়োরিটাইজ করে তোমার তোমার একদম পুরোপুরি এই পয়েন্ট মানে ধরো তোমার এই ধরো পরিবেশগত বিষয় বলি, এই পয়েন্ট গুলোর উপরে আমার স্পষ্ট ধারণা থাকতে হবে। আমি কি তোমার বুঝতে পারছি তো? তাহলে এটা আমি ইনশাল্লাহ বুঝছি তো, ওটা পুরোপুরি ওই আগে যেরকম দিছিলাম না, এটা পুরোপুরি আবার রিসাফল করছি। আন্ডারস্ট্যান্ড? এটা আমি দিয়ে দেবো, ট্রাই করবো আজকের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। এই পয়েন্ট শেষ। আচ্ছা, কালকে আমি এই স্যার, কালকের ক্লাসে আমি এই কাজটা করবো, দেখো দেখাচ্ছি। হ্যালো স্যার। উম, হ্যাঁ হ্যাঁ। স্যার মানে আমাদের যে এখন যে সাজেশনটা দেখাইলেন, মানে যে পয়েন্ট গুলো আছে, শুধু কি এই পয়েন্ট আপনার এই সাজেশনে থাকবে, না হচ্ছে এই সাজেশনের উপর তথ্যগুলোও থাকবে? হ্যালো স্যার, শোনা যাচ্ছে না স্যার? যে আপনার প্রশ্ন শোনা গেছে আশা করা যায়। আরে নেটওয়ার্কের হয়তো সমস্যা হয়েছে। না না না, স্যার সমস্যা কি? নেই। মাই মিস্টেক, আমি ওই যে তোমার ইয়ে করে নাকি কি মোবাইল নেটওয়ার্ক দিয়ে চালাইতেছিলাম, কিন্তু ওয়াইফাই ছিল না। ওয়াইফাই দিয়ে খেয়াল করি নাই। ওকে, আরো একটু তো এগুলো থাকবে, এগুলো নিয়ে আমি ওই এগুলোর সাথে তথ্য দিচ্ছি। প্রথমে রচনাটা দেবো, তারপরে তথ্যটা দিচ্ছি। ওকে, ডান। তারপর স্যার স্ক্রিনটা দ্বিতীয়ত পিন হলো করে কাজ নেন করতে স্যার। হবে। এই করে নিচ্ছি। এবার দ্বিতীয় কথা শোন, তোমরা আর কি কথা বলতে দরকার নেই, শুধু আমার কথা বলতে দাও। আমি শুধু কথা বলি, আমি জানি কি করা লাগবে, তোমরা শুধু আস্থা রাখো ইনশাল্লাহ। তো এটা আমি আজকে ওদের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দেবো। স্যার। সেকেন্ড হলো মিউট সবাই। সেকেন্ড হলো আজকে আমরা ট্রান্সলেশনের বিশেষত কালকে নোট 9 এবং 10 এর উপর র্যান্ডমলি খেয়াল করে দেখো। র্যান্ডমলি বলতে আজকে আমরা যে বিষয়টা সলভ করবো সেটা হলো যে নারীদের দীর্ঘদিন ধরে অবহেলা করা হচ্ছে। ও সরি সরি, আমি স্ক্রিন শেয়ার করে নিই। আহ, যে নারীদের, যেমন ধরো যে নারীদের দীর্ঘদিন ধরে অবহেলা করা হয়েছে তারাই এখন, এই যে নারীদের, এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করবো। ইভেন আমি বলে রাখি, গত গত শীটটা যারা সলভ করছো, গত শীটটা গত শীট কোনটা ছিল না, নোট 1 to 9 এর উপরে এইটা, এইটাতে যারা সলভ করছো তারাও দেখো। আমরা একটা অনুবাদ করার সময় এই 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 রহমানের প্রকৃত বান্দা, আল্লাহর প্রকৃত বান্দা তারা যারা জমিনে নম্রভাবে বিচরণ করে, এই যে রিলেটিভ প্রনাউনের ব্যবহার, আমার কথা বুঝছো কিনা? এইটা নিয়ে আমরা বেশ ঝামেলা পোহাই। এটা আজকে আমরা এই সংকটটা সমাধান করবো ইনশাল্লাহ। দেখবে যে কয়েকটা জটিল বাক্য আমরা নিরসন করবো। এবার যেমন ধরো, তুমি এগুলো যেসব যেসব আরে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, আছে না? এই বাক্যগুলো ট্রান্সলেশন করতে তুমি কি করবা? তারপরে ওই যে যেজন দিবসে মনের হরেষে জ্বালায় প্রদীপ বাতি, এরকম আছে না? এই যে যেজন রিলেটিভ প্রনাউনের ব্যবহারটা, হ্যাঁ। ওকে, আচ্ছা। তারপরে আর কালকে আমি আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ, ওই তোমাদের এটা টার্গেট ছিল না যে আমরা 100টা বাক্যের মতো মুখস্থ করে ফেলবো? মনে আছে কিনা, হ্যাঁ বা না বলো? স্যার মনে আছে।
হ্যাঁ, তাহলে আমরা স্যার কালকের একটা কাজ করবো। কালকে ওই যে লেটার টু এডিটরের জন্য ওই যে ধরো মানে বেশ কিছু বাক্য যে ওকে একটা প্যাটার্ন আমি প্রথমে 5, 7, 10 মিনিটে বুঝাই ফেলবো। কালকের ক্লাসটা হলো র্যান্ডমলি আমরা ট্রান্সলেশনের কতগুলো ডিফিকাল্ট বাক্য ইয়ে করবো, আর সাথে কোনটা সলভ করে ফেলবো বলো একটু, কোনটা? ওই যে লেটার টু এডিটরটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে ডান। তাহলে তোমার কতগুলো মুখস্থ করার মতো বাক্য হয়ে যাবে। এবার ধরো রচনা আমরা পরে যাবো আরো। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে আমরা চলো ইয়াতে চলে যাই। নোট 10। নোট 10 এর বিষয়টা কি? ওকে, নোট 10। ওকে, শিরোনাম লিখে রাখো, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স, SENTENC। বিশেষত রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন ব্যবহার করতে হয়। এমন কিছু ব্যবহার করতে হয়। এমন কিছু, এমন এমন অনুবাদের জটিলতা নিরসন। অনুবাদের জটিলতা নিরসন। নিরসন। ওকে, মূল বিষয়টা হলো যে আচ্ছা, বাক্যটা আবার খেয়াল করে দেখো। চলো আমরা বাক্যটাকে দেখি। যেমন দুইটা বাক্য। দুইটা বাক্য। এক নম্বর বাক্য হলো আহ, আহ, আমি দুইটা কথা দিয়ে বলি। প্রথম কথা দ্বিতীয় কথা বলি। প্রথম কথা প্রথম কথা হলো আহ, আহ, তুমি কি বলতে পারো? তুমি কি বলতে পারো? বলতে পারো লুৎফা কখন স্কুলে যায়? স্কুলে যায়। ওকে, এক নম্বর এটা আমি তুমি কি বলতে পারো লুৎফা কখন স্কুলে যায়? ঠিক আছে, আচ্ছা, খুব ভালো করে খেয়াল করো। আমরা যদি অ্যানালাইসিস করি, তাহলে তুমি কি বলতে পারো ইংলিশ হলো ক্যান ইউ, হ্যাঁ, ডু ইউ টেল মি বা ক্যান ইউ টেল মি। ক্যান ইউ টেল, ক্যান ইউ টেল, তুমি কি বলতে পারো? তারপরে রুসাফা কখন স্কুলে যায়? তাহলে রুসাফা স্কুলে যায় when does রুসাফা, RUSAFA, রুসাফা কি বলো, গো টু স্কুল। গো টু স্কুল, SCALL। বাক্যটা খেয়াল করে দেখো, ক্যান ইউ টেল when does রুসাফা গো টু স্কুল। আক্ষরিক ভাবে আমাদের অনুবাদ কিন্তু হয়েছে। খেয়াল করো, ক্যান ইউ টেল এটা একটা প্রশ্ন, when does রুসাফা গো টু স্কুল দুইটা প্রশ্ন। গভীর মনোযোগ। মনোযোগের বিষয়টা হলো এই বাক্যে প্রিন্সিপাল ক্লজ কোনটা? প্রিন্সিপাল ক্লজ কোনটা? প্রিন্সিপাল ক্লজ হলো ক্যান ইউ টেল, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ হলো কি বলো, when does, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমরা মনে রাখবো এই যে সাবঅর্ডিনেট ক্লজ ইংরেজিতে আমরা যত পাবো, সাবঅর্ডিনেট ক্লজ কখনো ইন্টারভেটিভ হবে না, সর্বদা অ্যাসার্টিভ হবে। এই জন্য বাক্যটা ভুল। এই বাক্যটা কেন ভুল? তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজটা ইন্টারভেটিভ হয়ে গেছে। তাহলে বাক্যটা হইলো, তাহলে বাক্যটার কারেকশনটা কি হবে? ক্যান ইউ টেল, ক্যান ইউ টেল, হ্যাঁ, হ্যাঁ, টেল মি দিলাম, গতির জন্য দিলাম, সমস্যা নেই। ক্যান ইউ টেল when রুসাফা, RUSAFA, রুসাফা goes to school, SCHOOL। তাহলে এবং শেষে প্রশ্ন কিন্তু কিনা। তাহলে প্রথমটা হলো যে আমার এইখানে কমপ্লেক্স সেন্টেন্সের যে সাবঅর্ডিনেট ক্লজ, যেটাকে এমবেডেড কোশ্চেন বলি। তাহলে এই বাক্যটাকে লিখে সুন্দর করে, ক্যান ইউ টেল মি when রুসাফা গোজ টু স্কুল। তুমি কি বলতে পারো কেন রুসাফা স্কুলে, কখন রুসাফা স্কুলে যায়? তাহলে এটার মূল মেসেজটা হলো কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ কখনো ইন্টারোগেটিভ হয় না, সর্বদা অ্যাসার্টিভ স্ট্রাকচার হয়।
সাবঅর্ডিনেট ক্লজ অলওয়েজ অ্যাসার্টিভ স্ট্রাকচার হবে। সাবঅর্ডিনেট ক্লজ আজীবন অ্যাসার্টিভ স্ট্রাকচার হবে। সাবঅর্ডিনেট ক্লজ আজীবন অ্যাসার্টিভ স্ট্রাকচার হবে। সাবঅর্ডিনেট ক্লজটা আজীবন অ্যাসার্টিভ স্ট্রাকচার হবে, ইন্টারোগেটিভ হবে না। ইন্টারোগেটিভ স্ট্রাকচার হলো সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসান, আর অ্যাসার্টিভ স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে সরাসরি ভার্ব বসা বা অক্সিলারি ভার্ব বসা। আচ্ছা, এখন বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন হলো ফুল স্টপ। লেখা রেখো, তাহলে একটা কথা লিখো, সাবঅর্ডিনেট কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটি, এটা তো প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কখনো ইন্টারোগেটিভ হবে না, সর্বদা অ্যাসার্টিভ হবে, অ্যাসার্টিভ স্ট্রাকচার হবে, অ্যাসার্টিভ স্ট্রাকচার হবে। ওকে, তো বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন না ফুল স্টপ দিবা, এটা নির্ভর করবে প্রিন্সিপাল ক্লজের উপরে। এক্ষেত্রে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন নাকি ফুল স্টপ বসবে, এটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করবে। এক্ষেত্রে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন নাকি ফুল স্টপ বসবে, এটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করবে। মেসেজটা আরো ক্লিয়ার করতেছি। বাক্যের শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন বসাবো নাকি ফুল স্টপ বসাবো, এটা প্রিন্সিপাল ক্লজটার উপর নির্ভর করবে। আসো আর দুইটা বাক্য দেখো, খেয়াল করো, খেয়াল করো। যদি বলি খেয়াল করো, একদম আরো রিল্যাক্স। হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল, স্কুল, গুড, বাক্য ঠিক আছে। ইজ হি গোয়িং টু স্কুল, ইজ হি গোয়িং টু স্কুল, স্কুল, জি, বাক্য ঠিক আছে। হোয়েন ইজ হি গোয়িং টু স্কুল, বা হাউ, সে কিভাবে যায়, হাউ ইজ, হাউ ইজ হি গোয়িং টু স্কুল। ওকে, ঠিক আছে। এটা হলো অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ। এটা হলো ইয়েস নো, ইয়েস নো কোশ্চেন। এটা হলো ডব্লিউএস কোশ্চেন। আশা করি এইগুলোতে কারো সমস্যা নেই। ওকে, এখন বললাম দুই নাম্বারটা আই কি ডোন্ট, লিখছেন? হ্যাঁ, দুই নাম্বারটা ইজ হি, ইজ হি গোয়িং টু স্কুল, হ্যাঁ। এবং এটা শেষে আমি এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন হবে 2 নম্বরটাতে, ইজ হি গোয়িং টু স্কুল। এখন দেখো, এখন যদি বললাম আই ডোন্ট নো, আই ডোন্ট নো, আমি জানি না। এখন বলো, আমি হাউ ইজ হি গোয়িং টু স্কুল, আমি জানি না সে কিভাবে স্কুলে যায়। আমি কি হাউ ইজ হি গোয়িং টু স্কুল বসাবো, না হাউ হি ইজ বসাবো, হি ইজ গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল, এবং বাক্যের শেষে আমি এখন অ্যাসার্টিভ বাক্যের শেষে কি বসাবো, ফুল স্টপ না কি প্রশ্নবোধক চিহ্ন, এটা হলো উত্তর হবে ফুল স্টপ বসবে, কারণ প্রিন্সিপাল ক্লজটা যেহেতু সাবঅর্ডিনেট ক্লজ, অফকোর্স এখানে কি হবে, ফুল স্টপ বসবে। সত্যি করে বলো, কেউ বুঝো না এমন কেউ আছে কিনা এখানে এই কথাটা? স্যার লাস্টের কথাটা বুঝি নাই। আচ্ছা, আচ্ছা, দেখো, হি ইজ গোয়িং টু স্কুল, খেয়াল করে দেখো। ওকে, ডান। ইজ, তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, ফাইন। ইয়েস নো কোশ্চেন, অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের উপর নিয়ে আসলে ইয়েস নো কোশ্চেন হয়ে যাচ্ছে, ইজ হি গোয়িং টু স্কুল। ওকে, ডান। এবার ইয়েস নো কোশ্চেনের পূর্বে ডব্লিউএস ওয়ার্ড বসাই দিলে হয়ে যায়। তাহলে হি ওয়াজ গোয়িং টু স্কুল, ওয়াজ হি গোয়িং টু স্কুল, হাউ ওয়াজ হি গোয়িং টু স্কুল, ফাইন, হি ওয়াজ হি গোয়িং টু স্কুল, ওয়াই ওয়াজ হি গোয়িং টু স্কুল। ওকে, এখন আমরা পরে যখন আমরা কমপ্লেক্স করলাম, তাহলে বললাম আই ডোন্ট নো, আমি জানি না সে কিভাবে স্কুলে যায়। তাহলে আমরা এখানে লেখার কথা ছিল সে কিভাবে স্কুলে যায়, এটার ইংলিশ হলো হাউ ইজ হি গোয়িং টু স্কুল। কিন্তু আমরা ইজ হি না লিখে হি ইজ কেন লিখলাম, একজন মুখে উচ্চারণ করে বলো কেন? স্যার কমপ্লেক্স তাই। স্যার কমপ্লেক্স এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ বা কখনোই indirect question। তখন ন্যারেশন করার সময় দেখো নাই, ন্যারেশন করার সময় দেখো হি সেড টু মি হোয়াট ইজ ইউর নেম। তাহলে আমরা ইয়ে করার সময় হি আস্ক মি হোয়াট মাই নেম ওয়াজ, হোয়াট ইজ মাই নেম বা হোয়াট ওয়াজ মাই নেম বলি না, হোয়াট মাই নেম ওয়াজ বলি। কেন? ওই দেখো, এই যে ইন্টারোগেটিভের বাক্যটাকে আমরা অ্যাসার্টিভ করে ফেলতেছি, দেখো কিনা ন্যারেশন করার সময় ইন্টারোগেটিভের, হ্যাঁ সেম কথা, কারণ সাবঅর্ডিনেট ক্লজের যদি বুঝা থাকো দুইটা বাক্য ইয়ে করো। উইলিয়াম টিভি টেলিফোন, ইফ উইন্টার কামস, ইফ উইন্টার কামস, উইন্টার কামস, ক্যান spring, 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 be, far behind.
FAR, ফার, DEHIND। আমার প্রশ্ন হলো এটা শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে নাকি ফুল স্টপ হবে? ওকে, কথা বলিও না, উত্তর করো। স্যার প্রশ্নবোধক হবে। স্যার কেন কোয়েশ্চেন প্রশ্ন? মার্ক হবে। কেন? এই দেখি আমরা প্রশ্নবোধক হবে কারণ এইটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, খেয়াল করো, সাবঅর্ডিনেট ক্লজ। আর এই বাক্যে প্রিন্সিপাল ক্লজ হলো ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। তাহলে প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী আমরা নির্ধারণ করবো ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এগুলো প্রিন্সিপাল ক্লজ। অতএব আনসার হবে এই প্রশ্নবোধক চিহ্ন। কথা কি বুঝছো কিনা? ডান। জি স্যার। ওকে ওকে, 2 নম্বর বাক্য। আচ্ছা দেখি তো, যদি বুঝিয়ে থাকো আর একটু আপার লেভেলের প্রশ্ন দিই। WHRE, where is he? সে কোথায়? is a mystery. এই বাক্যটাকে ঠিক করতে পারলে সে কোথায় আছে সেটাই রহস্য। স্যার এখানে ফুল স্টপ হবে না স্যার? আচ্ছা, কারেকশন করো দেখি, আর মানে আরো দেখি 2 একজন কারেকশন করো। দেখো, আরো 30 সেকেন্ড সময় দিলাম আমি। এই বাক্যে ফুল স্টপ হবে। বলার দরকার নেই, কথা বলার দরকার নেই। জাস্ট ইউরসেলফ, নো নো, কোনো উত্তর করার দরকার নেই। তোমরা তো, আমি মিউট করো। প্রত্যেকেই নিজের বিচারক। তুমি দেখো কোন জায়গায় এটা ধরতে পারছো কিনা কারেকশনটা। ওকে, শুধু আন্ডারলাইন করে রাখো। আমি, তুমি উত্তর না করতে বললে এবার কয়টা ভুল আছে, এই দুইটা কয়টা ভুল আছে আন্ডারলাইন করতে পারলে ও ডান, পাস করছো। আর স্যার কনফিডেন্স বলো। হোয়ার হি ইজ এ মিস্ট্রি আর থ্যাংক লাস্টে ফুল ইউ স্টপ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা দেখি বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে এইটা হলো হোয়ার হি ইজ এ মিস্ট্রি, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা সাবজেক্ট, সাবঅর্ডিনেট। ওকে, গুড। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কখনো ইন্টারোগেটিভ স্ট্রাকচার হয় না। এই যে এখানে ইন্টারোগেটিভ স্ট্রাকচার হয়ে আছে, এই জন্য এটা হবে হোয়ার, WHL, হোয়ার হি ইজ আ মিস্ট্রি, MYSTERY, এবং বাক্যের শেষে এটা হয়ে যাবে ফুল স্টপ। ফুল স্টপ হয়ে যাবে, হোয়ার হি ইজ এ মিস্ট্রি। আবার বললাম সাবঅর্ডিনেট ক্লজ কখনো ইন্টারোগেটিভ হবে না। তুমি বলবো যে দুইটা ইজ কেন পাশাপাশি বসাইছেন, তাহলে এটার একটা 30 সেকেন্ড জবাব নিয়ে নাও। এটা হলো এই ইজ এর সাবজেক্ট হলো হি, আর এই ইজ এর সাবজেক্ট কে বলো হোয়ার হি ইজ। যদি কারোর প্যাচ লাগে আর একটা টাইম, এই বাক্যটা বলো আই নো, আই নো, দাঁড়াও, আই ডোন্ট নো, আই ডোন্ট, আই ডো নট নো হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি জানি না তোমার নাম কি, আই ডোন্ট নো হাউ আর ইউ, আই ডোন্ট নো হোয়াট ইজ ইউর নেম। বাক্য ভুল। সবাই বুঝছো কিনা বাক্যটা কেন ভুল? এটা হলো প্রিন্সিপাল ক্লজ। What your name হবে? What your name is? হ্যাঁ, মিউট করে ফেলো প্লিজ, কথা বলো না। এটা হলো প্রিন্সিপাল ক্লজ আর এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এই জন্য আমরা দেখতে সাবঅর্ডিনেট, ORDINAT, অর্ডিনেট। ওকে, আই ডো নট নো হোয়াট ইজ ইউর নেম, এই বাক্য ভুল। তাহলে কারেকশন কি করলাম? আই ডু নট, KNOW, নো। তাহলে হোয়াট ইজ ইউর নেম, ইজটা আমরা জানি সাবজেক্টে পড়ে যাবে। তাহলে হোয়াট ইউর নেম ইজ, ইয়েস। এবার ঠিক আছে বাক্য, তখন বাক্যটা ভুল। কেউ যদি না বুঝে বোঝা ভান করে চলে যাও তুমি এখানে, কারণ এই ধরনের বাক্য আমরা অ্যাভেলেবেল পাবো, ভুল করবো। ওকে, তো এটাকে যদি আমি আই ডু নট নো হোয়াট ইউর নেম ইজ, এই বাক্যটাকে যদি পেসিভ করি, তাহলে তো দেখো আই হলো সাবজেক্ট, ডু নট নো এই ট্রান্সিটিভ ভার্ব, এবং এই বাক্যের এটা হলো অবজেক্ট। অবজেক্ট, এই বাক্যটা পেসিভ করলে কি দাঁড়াচ্ছে? একটিভ ভয়েসের অবজেক্ট পেসিভ। আমরা ধরে নাও পেসিভের জন্য সহজ কাজ করি, ধরো আমরা এটাকে ইট ধরলাম, ইট করি, এই পুরোটাকে ইট ধরলাম। তাহলে বাক্যটা একদম মুখে বলো আই ডু নট নো ইট, আই ডু নট নো ইট, আমি এটা জানি না।
তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়, তাহলে আমরা স্পেসিফিক্যালি কি হয় বলো তো? ইট। হ্যাঁ, তাহলে ইট ইট is ইট ইজ নট, ইট ইজ It নট is known to me. known to me। অর্থাৎ আমি ধরে নিলাম বাক্যটা হলো আই ডু নট নো ইট। ইট মানে হলো হোয়াট ইজ ইউর নেম, এটা বা হোয়াট ইউর নেম ইজ। তাহলে এখন আমার বলো, তাহলে ইট ইজ নট নোন টু মি, এটা আমার কাছে জানা, এটা আমার অজানা। ওকে, এখন ইট মানে কিসের পরিবর্তে ইট বসাইছো বলো? কিসের পরিবর্তে? হোয়াট ইউর নেম ইজ। তাহলে আমরা বসাই ফেললাম হোয়াট ইউর নেম ইজ, ইজ নোন টু মি, ইজ কে এন ও ডব্লিউ, নোন টু মি। তারপরে ক্লিয়ার, এটা হলো সাবজেক্ট। is not known. আমরা তোমাকে আবার নেগেটিভ ক্লিয়ার, হবে। আবার আমার একদম প্রশ্ন উত্তর দাও, এই ইজ এর সাবজেক্ট কে? Your name. ইউর নেম। এই ইজ এর সাবজেক্ট হলো ইউর নেম, ইউর নেম। আর এই Yes, ইজ sir. এর সাবজেক্ট কে? Subordinate clause-টা what your name is. তারপরে ক্লিয়ার। তাহলে আমরা প্রথম কথা জানা রাখলাম, কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ ইন্টারোগেটিভ স্ট্রাকচার হবে না, অ্যাসার্টিভ স্ট্রাকচার হবে। ফার্স্ট কথা, বাক্যের শেষে কি প্রশ্নবোধক চিহ্ন না ফুল স্টপ বসাইবা, প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করবে। প্রিন্সিপাল ক্লজ অ্যাসার্টিভ, বাক্যের শেষে ফুল স্টপ। প্রিন্সিপাল ক্লজ Interrogative তার question. ইন্টারোগেটিভ, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন। ডান। দ্বিতীয় কথা, এই বাক্য দিয়ে তুমি ওই যে অনেক অসংখ্য বাক্য দেখো, দ্বিতীয় বাক্য 7 স্টার, 7 স্টার। এটা হলো আমার বাবা গ্রামে বাস করেন যিনি একজন বৃদ্ধ মানুষ, এটা হলো মডেল সেন্টেন্স। আমার বাবা গ্রামে বাস করেন যিনি একজন বৃদ্ধ মানুষ। আমার বাবা গ্রামে বাস করেন যিনি একজন বৃদ্ধ মানুষ। Good. আমার বাবা গ্রামে বাস করেন যিনি একজন বৃদ্ধ মানুষ। ওকে, গুড। আমি ইয়ে করে ফেললাম, আই সরি মাই ফাদার লিভস ইন এ ভিলেজ। খেয়াল করে দেখো, একদম এই বাক্য বুঝলে আমরা হাজার হাজার বাক্য করে ফেলবো ইনশাল্লাহ। মাই ফাদার, মাই FATHER, my father LIVES lives in a village, in a village, village, who is an old man, who is an old man, old man. Okay, please calculate. My father lives in a village, who is an old man. Good. অনুবাদ কিন্তু হয়ে গেছে, কিন্তু একটা মারাত্মক সমস্যা আমরা এখানে খুঁজে পাই, সেটা হলো রিলেটিভ প্রনাউনের ব্যবহার। আমরা জানি হু, হুম, হুজ। কারো যদি রিলেটিভ প্রনাউন সম্পর্কে জানতে ইচ্ছে হয়, তোমার একটু দেখে রাখি 30 সেকেন্ড সময় দাও আমারে। রিলেটিভ প্রনাউন সম্পর্কে যদি কারোর আরো উচ্চতর ধারণা নিতে চাও, আমার একটা পুরো চ্যাপ্টার আছে, বিশাল আলোচনা আছে এখানে, দ্বারা আমি একটু দিতেছি তোমারে। 1 মিনিট ডার্লিং। Antecedent-এর ব্যাপারটা আসবে এখানে। দাঁড়াও একটু, শুধু একটু দেখা রাখতেছি তোমারে, একটু স্ক্রিন শেয়ার করলাম। হ্যাঁ, এই যে একটা অধ্যায় আছে, এটার নাম হলো রিলেটিভ প্রনাউন 76 থেকে 85। এই হলো রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন হলো এই যে প্রনাউন কোন নাউন বা প্রনাউনের পরে বসে ওই নাউন বা প্রনাউনকে নির্দেশ করে এবং কনজাংশনের দুইটা বাক্যকে সংযুক্ত করে। রিলেটিভ প্রনাউন গুলো হলো হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, দ্যাট, বাট। বাটও কিন্তু রিলেটিভ প্রনাউন হয়। তবে রিলেটিভ প্রনাউনের পূর্বে অবশ্যই এটা নাউন বা প্রনাউন থাকতে হবে। রিলেটিভ প্রনাউন অনুযায়ী ভার বসে না, এন্টিসিডেন্ট অনুযায়ী ভার বসে। এন্টিসিডেন্ট সর্বদা নাউন বা প্রনাউন হবে, অ্যাডজেক্টিভ কখনো এন্টিসিডেন্ট হইতে পারবে না। রিলেটিভ প্রনাউন যুক্ত বাক্যটা সর্বদা কমপ্লেক্স সেন্টেন্স হবে, আর এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে, এটা বলা আছে। দিস ইজ দ্য ম্যান হু, এই হুটা হলো রিলেটিভ প্রনাউন। এই হু এর পূর্বে যে দ্য ম্যান বসছে, এই ম্যানটা হলো তোমার অ্যান্টিসিডেন্ট, ম্যান অনুযায়ী হ্যাজ হয়েছে, এটা হলো বিষয়। তাহলে রিলেটিভ প্রনাউন এবং অ্যান্টিসিডেন্ট সাধারণত পাশাপাশি বসে, বিচ্ছিন্ন অবস্থায় বসে না, এটা হলো বড় বিষয়, এটা হলো মূল কথা। রিলেটিভ প্রনাউন আর অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে আমরা এই দেখো, এখানে আমি পরবর্তী আলোচনাগুলোর মধ্যে কোথায় হু বসে, কোথায় হুইচ বসে, কোথায় দ্যাট বসে, বুঝছো কিনা, কোথায় বাট বসে, এগুলো সব আলোচনা সুন্দর করে করা আছে।
আমরা কিন্তু এই তুমি যদি বিস্তারিত দেখতে চাও দেখে নিও। ওকে, এই বাক্যের মধ্যে এটা তুমি রিলেটিভ প্রনাউন বলি আমরা, রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন এই বাক্য হু দ্বারা কাকে বোঝানো হয়েছে? এই মাই ফাদারকে। রিলেটিভ প্রনাউন এবং অ্যান্টিসিডেন্ট বিচ্ছিন্ন অবস্থায় বসে না, সর্বদা পাশাপাশি বসে। তাহলে এখানে দেখি যে হু এর পূর্বে বসা আছে ভিলেজ, তাহলে ভিলেজ কি বৃদ্ধ মানুষ? জি না। তাহলে এই বাক্যে হু ইজ এন ওল্ড ম্যান, তাহলে বাক্যটা হলো, কারেকশন হলো মাই ফাদার, তাহলে বাক্যটা ভুল, কারেকশনটা হলো কি মাই ফাদার, এফএটিএইচ, মাই ফাদার হু ইজ অ্যান ওল্ড ম্যান লিভস, তারপরে হলো লিভস ইন এ ভিলেজ, LIVES, লিভস ইন আ ভিলেজ, ভিলেজ। ওকে, আপনারা আমি একটু কারিশমা করতে হবে, কারণ তোমরা অপকর্ম আরেকটা করবা। এটা হলো মাই ফাদার লিভস ইন এ ভিলেজ, হু লিভস ইন এ ভিলেজ, হি সরি হু ইজ নট হি লিভস ইন এ ভিলেজ, এটা হলো লিভস ইন আ ভিলেজ। খেয়াল করো, VILLAG, প্লিজ খেয়াল করো। এই তোমার মধ্যে এখানে হি দেওয়ার একটা প্রবণতা আমরা একটু করে লক্ষ্য করবো, এই জন্য আমি হিটা দিয়ে কেটে রাখলাম। প্লিজ এবার বাক্যটা কারেকশনটা কি হলো? মাই ফাদার, মাই ফাদারের ভার্ব কে একদম বলো, মাই ফাদারের ভার্ব কে? লিভস। লিভস। মূল বাক্যটা হলো মাই ফাদার লিভস ইন। আবার এখানে হি দেওয়া যাবে না, সাবধান। হি দিলে কিন্তু একটা দ্বৈত মানে আবার রিডান্ডেন্সি হয়ে যাচ্ছে। এইটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এবার বলো এই অ্যাডজেক্টিভ ক্লজ হু দ্বারা ইন্ডিসিপ্লিন ঠিক আছে কিনা বলো। তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ, মানে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমরা কথাটা কি দাঁড়াইতে পারি? কথাটা এরকম হচ্ছে কিনা? রিলেটিভ প্রনাউন এবং অ্যান্টিসিডেন্ট, তাহলে লেখা রাখো কথাটা। আমরা মূল কথা কি দাঁড়াচ্ছে লেখা রাখো, রিলেটিভ প্রনাউন এবং রিলেটিভ। আচ্ছা, লেখাটা শেষ করছো কিনা আমি বলতেছি। বলবো? স্যার, আমি হ্যাঁ, এন ওল্ড ম্যানকে অ্যান্টিসিডেন্ট ধরছি, তাহলে কি কোনো ভুল হবে? কোনটাকে অ্যান্টিসিডেন্ট ধরছো? আমি লিখছি যে মাই ফাদার ইজ অ্যান ওল্ড ম্যান হু লিভস ইন এ ভিলেজ। আচ্ছা, এইখানে মূলত আমার বাবা গ্রামে বাস করেন, এটা প্রিন্সিপাল ক্লজ। যদি অর্থের চাহিদা অনুযায়ী তুমি ক্লজ চেঞ্জ করো না, বুঝছো? এই বাক্যের প্রিন্সিপাল ক্লজ তো অবশ্যই দেখাতে আমার বাবা গ্রামে বাস করেন, এটাই মূল বাক্য। মূল আমার মূল ইনফরমেশন হলো আমার বাবা গ্রামে বাস করেন, আমার বাবা যে বৃদ্ধ মানুষ এটা হলো অতিরিক্ত কথা। বুঝছো বিষয়টা? বুঝতে পারছি। ওকে, আবার আসো। তাহলে মূল কথা লেখা রাখো, রিলেটিভ প্রনাউন স্যার RELATIVE। আমি এখানে হু এর পরে ইজ হচ্ছে এই জিনিসটা বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, বুঝাচ্ছি, দাঁড়াও লেখা রাখো কথাটা। রিলেটিভ প্রনাউন মানে হলো হু, তারপরে হোম, তারপরে কি বলো, হুজ, হুইচ, দ্যাট পার্ট, হুজ, হুইচ, দ্যাট পার্ট, ঠিক আছে। রিলেটিভ প্রনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব। কেউ বলতে পারবা কিনা রিলেটিভ অ্যাডভার্ব কি? এনিওয়ান? রিলেটিভ অ্যাডভার্ব, when হ্যাঁ বলো। তারপর স্যার why হোয়াট, and how, হোয়ার, হুইচ, when, how, why. ওকে, থ্যাংক দ্যাট। ইউ। দেখো একটু রিলেটিভ অ্যাডভার্ব সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি তোমার। 30 সেকেন্ড দেখো, এটা পাই যাবে 51 নম্বর স্টেপে। এতে 51 রিলেটিভ প্রনাউন সম্পর্কে একটা, রিলেটিভ অ্যাডভার্ব সম্পর্কে একটা ধারণা নাও। 51 স্টেপ দেখো, লিঙ্কিং ভার্ব, এটা হলো 51 স্টেপের নোট 16। 11 নোট আর গুড ওয়েলের পার্থক্য, দেয়ার, হোয়ার, দেয়ারের ব্যবহার, পরে কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াল, এই যে পাওয়া গেছে। ইন্টারোগেটিভ প্রনাউন, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হয়েছে নোট 15। 51 নম্বর স্টেপের 15 নম্বর নোটে বলা আছে হোয়ার, হোয়েন, হাউ, ওয়াই। হোয়ার, হোয়েন, হাউ, ওয়াই এগুলো দ্বারা প্রশ্ন করা হলে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এগুলো দ্বারা দুইটা বাক্যকে যুক্ত করলে এবং এদের পূর্বে অ্যান্টিসিডেন্ট না থাকলে নাম হবে কনজাংটিভ অ্যাডভার্ব। এগুলো দ্বারা দুটি বাক্য যুক্ত করলে এবং এদের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকলে নাম হবে রিলেটিভ অ্যাডভার্ব। আন্ডারস্ট্যান্ড? ভালো করে বোঝার চেষ্টা করো। কি? হোয়ার ডিড দ্য অ্যাক্সিডেন্ট টেক প্লেস? হোয়ার ডিড দ্য অ্যাক্সিডেন্ট টেক প্লেস? ফাইন। তাহলে হোয়ার ডিড দ্য অ্যাক্সিডেন্ট টেক, হোয়ার ডিড দ্য অ্যাক্সিডেন্ট টেক প্লেস। তাহলে খেয়াল করে দেখো, এই হোয়ারটা হলো ইন্টারোগেটিভ প্রনাউন। আবার দেখো, যদি বলি হাউ ডিড ইউ ডু দ্য ম্যাথ, এই হাউ কিন্তু প্রনাউন না, হাউ হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব।
হাউ কখনোই প্রনাউন নিতে পারে না, হোয়ার, হোয়েন, হাউ, ওয়াই। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ফাইন। আই নো, আই নো হাউ। আচ্ছা, এবার একটা কেউ বলতে পারবে কিনা, প্রথম বললাম যে হাউ ডিড ইউ ডু দ্য সাম, তুমি কেমনে অঙ্কটা করছো। দ্বিতীয় বাক্যে বললাম আই নো, আমি জানি। হাউ ডিড ইউ ডু দ্য সাম না বললা হাউ ইউ ডিড দ্য সাম কেন বললাম, অ্যাসার্টিভ কেন করে বললাম, এটা বুঝছো কিনা, হ্যাঁ বা না বলো। জি স্যার স্যার, এটা বুঝতে পারছি। সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, অবশ্যই অ্যাসার্টিভ করে বলছি, গুড। এবং এই হাউটা হলো যেহেতু বাক্য দিয়ে সংযুক্ত, সেটার নাম কনজাংটিভ অ্যাডভার্ব। আর আই নো দ্য প্রসেস, এই যে প্রসেস নাউন দুইটা, এটার নাম অ্যান্টিসিডেন্ট। এই হাউ ব্যবহার করছে, এটার নাম হলো রিলেটিভ অ্যাডভার্ব। এই হলো বিষয়। আমি কি কথা ক্লিয়ার? আই নো হোয়ার হি লিভস, গুড। হ্যাঁ, এরপরে দেখো, এই আসো, এরকম আর কি, অনেক পর্যাপ্ত উদাহরণ আছে এখানে। ওকে, ডান। তাহলে তোমরা এটা চাই দেখে নিও একবার। তাহলে রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব হলো হোয়ার, হোয়েন, এই হলো হাউ, স্যার হোয়াই। স্যার আগের বাক্যের লাস্টে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন আসছে কেন? কোনটাতে? লাস্ট লাস্ট যে এক্সাম্পলটা দিলেন ও স্যার। আচ্ছা আচ্ছা, তারপর আমি আমি দেখতেছি, আমি যাইনি পেছন দিয়ে দেখবো একটু, দাঁড়াও, আগে আমি নিয়ম লিখে নিই আমার স্যার আগে সমস্যা স্যার। দেখো, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই যুক্ত যুক্ত অ্যাডজেক্টিভ ক্লজ, যুক্ত অ্যাডজেক্টিভ, এডিজেটিভ অ্যাডজেক্টিভ ক্লজ সাধারণত অ্যান্টিসিডেন্টের পাশেই বসে। সাধারণত অ্যান্টিসিডেন্টের পাশেই বসে। অ্যান্টিসিডেন্ট এর পাশেই বসে, বুঝছি না? এবং এবং লেখার এবং অ্যান্টিসিডেন্ট অনুযায়ী, এবং অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরবর্তী ভার বসে। অ্যান্টিসিডেন্ট অনুযায়ী অনুযায়ী পরবর্তী ভার বসে, পরবর্তী ভার বসে। আমি আবার বলে রাখলাম, যদি দেখতে চাও গ্রামারের নোট। এবার লেকচার হলো, স্টেপস হলো, তোমার 77 আর 51, 51 এর নোট 15, এগুলোতে বিস্তারিত দেখা আছে। যদি কারো কনফিউশন থাকে রিলেটিভ প্রোনাউন নিয়ে, তোমরা এখানে দেখে নিবা। এবার আসো, এবার আমার মূল অনুবাদে চলে আসো। আরেকটা বাক্য এখানে অনুবাদটা করতে চাই। আরেকটা বাক্য কি বলছিল দাদা, এখানে কোনো জায়গায় হ্যাঁ, মাই স্যার ফাদার আপনার হু ইজ এন ওল্ড লিভস ইন এ ভিলেজ, ফুল স্টপ হবে। হ্যাঁ, স্যার না এখানে স্যার স্যার ওই আপনার যে বাই ফাদার, আপনার তারপরে হু স্লাইডে স্যার। লিখলাম না কেন স্যার? একজন বলো কি বলো। স্যার আপনার আগের যে এক্সাম্পলটা দিলেন না, মানে স্যার আগের নোট পেজের থেকে, লেখা কমপ্লিট হয়নি স্যার। আগের এক্সাম্পল কোনটায়? স্যার নোট থেকে, স্যার আপনার নোট থেকে ও স্লা- আচ্ছা, স্যার নোট, এখানে শেয়ার বললাম করছিলেন। আচ্ছা মাই পরে ফাদার নোট থেকে দেখে হু নাও তুমি। লিভস, হু লিভস না দিয়ে ই জানলাম কেন স্যার? আমি বলি আমার বাবা মাই করেন মাই ফাদার লিভস ইন এ ভিলেজ, এটা হলো মূল বাক্য। মাই ফাদার, যিনি একজন বৃদ্ধ মানুষ, এটার ইংলিশ হলো হু ইজ এন ওল্ড ম্যান। ওকে, তো এই বাক্যে হু ইজ এন ওল্ড ম্যান আসলে কাকে বোঝানো হয়েছে? মাই ফাদার কে। এই জন্য আমরা বললাম মাই ফাদার হু ইজ এন ওল্ড ম্যান লিভস ইন এ ভিলেজ, এবং বাক্যের শেষে ফুল স্টপ হবে, কোনো সমস্যা নেই। আসো, যদি কারো বুঝতে সমস্যা হয়, এই বাক্যটা লাস্ট সহজ উদাহরণের মধ্যে লাস্ট এটা প্র্যাকটিস। ওকে, ওকে, লিখো। যে ছেলেটি কি বলো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, সে একজন মৃত মানুষ দেখলো। তো অনুবাদের প্যাটার্ন দেখো, যে ছেলেটি মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিল, এটা হলো মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিল, সে যাচ্ছিল, সে একজন মৃত মানুষ দেখলো, মৃত মানুষ দেখলো, মানুষ দেখলো। ওকে, এটা হলো আমাদের একটা স্যাম্পল অনুবাদ। এটা দিয়ে কিন্তু বড় বড় বাক্য, যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি অনুবাদ হবে। তোমাকে, তোমারে খুঁজিতে যে দ্বীপ জ্বলেছি হায়, বিফলে সে দ্বীপ হতে দাও। হ্যাঁ, আচ্ছা, তোমারে খুঁজিতে ওকে, তোমারে খুঁজিতে যে দ্বীপ জ্বলেছি হায়, একই অনুবাদ।
হ্যাঁ, বিপলে সে দ্বীপ জ্বালা। ওকে, দেখো, যে ছেলেটি মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিল সে একজন, মনে রাখবা আমি 100 বার বলতেছি, এই যে সে দিয়ে যদি মাথা ঘুরাও সর্বনাশ হয়ে যাবে। বাক্যটা যে সে গোলদার দিয়ে মাঠ দিয়ে ফেলো, যে সে কোনো কাজ নাই। বাক্যটা হইলো ছেলেটি মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিল। মূল বাক্যটা হইলো ছেলেটি একজন মৃত মানুষকে দেখছিল। তাকে তোমরা 30 সেকেন্ড সময় দিলাম, এটা অনুবাদটা নিজে আগে করো, তারপর আমি বুঝাই তোমারে। Self, তারপরে সেলফ। হ্যাঁ রুশাদ করো, হ্যাঁ। সেলফ আগে 30 সেকেন্ড সময় নিতে। এই যে দেখো, টুপিটা আমি পরে চলে আসছে, তোমার নামাজ তো একটু পরে। এই দেখো সে আমার জন্য নিয়ে আসছে, মানে টুপি। এই কি হলো? রুশাদ, খুশি? হাই ফাইভ। হ্যাঁ, নামাজের কথা বললেই টুপিটা মাথায় দিয়ে সাল্লাহ হাদিস। স্যার, ওকে, রুশাদের বয়স কত হয়েছে? রুশাদের বয়স হলো মার্চ 11 মার্চ, ডেট অফ বার্থ 2024। বছর হয়েছে স্যার। না, হয় না এখানে। ছোট মানুষ। The boy who was বাবা ডাকে walking. স্যার। ক্লাস করার সময় ওকে খুবই ছোট দেখছিলাম। হ্যাঁ, ওইজন ইয়েতে আসছিল। হ্যাঁ, সে মাশাআল্লাহ, মানে সে একটা বাসার প্রশান্তি খুব, মানে সব, স্যার, মানে সে ও একটা। এখন হাঁটতে পারে? হ্যাঁ হ্যাঁ, হাঁটতে পারে টুকটাক, শুধু প্রিলির বাবা ক্লাসের বলতে সময় পারে আগে স্যার ও থেকে। ওই সিঁড়ি দিয়ে বাবা মানে ডাকতে পারে গড়িয়ে স্যার। গড়িয়ে হ্যাঁ ই হ্যাঁ করতো। হ্যাঁ, সিঁড়ি দিয়ে দেখো না, এই যে তোর মা শেয়ার করছিল। হামাগুড়ি দিয়ে দিয়ে। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিঁড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে নামে। হ্যাঁ হ্যাঁ। স্যার বাবা ডাকে ওকে, আপনাকে। ঠিক আছে, বাই, আল্লাহ হাফিজ, বাই দিয়ে দাও, বাই। ওকে, বাই। বাই। অনুবাদ করো, অনুবাদ করো, অনুবাদ করো, অনুবাদ করো। একটু দেখে। ওকে, যে ছেলেটি মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিল, অনুবাদ করছো কিনা বলো। যে ছেলেটি মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিল সে একজন মৃত মানুষ দেখলো। গুড। The boy. খেয়াল করে দেখো, মূল এই কথাটা আমারে আর বারবার বলাই না, জানি একবার তোমরা এই পেতাইবে আর বলাইবে আমারে। মূল বাক্যটা হলো ছেলেটি, এই প্রিন্সিপাল ক্লজ হলো ছেলেটি একজন মৃত মানুষ দেখলো। আর যে Yes, sir. যে ছেলেটা রাস্তায় হেঁটে যাচ্ছিল, এই বাক্যের মূল বাক্যটা হলো, আমি আবার বললাম, প্রধান বাক্য হলো, দুইটা বাক্য বললাম। টিচার, টিচারটা লিখো, টিচার। টিচার হলো, টিচার হলো মূল বাক্যটা। আহ, ছেলেটি একজন মৃত মানুষ দেখলো। ছেলেটি একজন একজন মৃত মানুষ দেখলো। কল্পনা। ছেলেটি একজন মৃত মানুষ দেখলো। মৃত মানুষ দেখলো। মানুষ দেখলো। ওকে, গুড। The boy saw a dead man. The boy, SAW, saw a dead man. Dead man. ওকে, তারপরে যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, এটা হলো, এটার নাম হলো বাংলা বলে প্রধান খণ্ডবাক্য। কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা অংশ, প্রধান খণ্ডবাক্য আর এটা হলো আশ্রিত খণ্ডবাক্য। আশ্রিত খণ্ডবাক্য। ওকে, যে কি করলো বলো। যে রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হেঁটে যাচ্ছিল। ওকে, তাহলে হলো হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড। হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড। ওয়াকিং ইন দ্য ফিল্ড, এই দুইটা ক্লজ এখানে আমরা পাইলাম। ক্লজটা যদি না বের করতে পারো, অনুবাদ সব ভুল করবা। ইন দ্য ফিল্ড। ওকে, তো প্রধান বাক্য হলো ছেলেটি একজন মৃত মানুষ দেখলো, দা বয় স এ ডেড ম্যান। আর যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড। গুড। এখন যদি আমরা বাক্যটা কারেকশন করি, বাক্যটা যদি সিনথেসিস করি, দুইটা বাক্য একসাথে, এই বাক্য লেখা যাচ্ছে কিনা। টিচার, আমার পার্ট দেখো কিভাবে অনুবাদ করতেছি প্লিজ। এটা দিয়ে আমি সব, বাকি সবগুলোর অনুবাদ এইভাবে করবো, তুমি দেখো। আমি অন্য কিছু যাবো না, আমি এই বাক্যটা ফলো করবো। তো আমরা এখন দাঁড় করাচ্ছি। বাক্যটা দাঁড়ালো, দা বয় saw a dead man, DEAD, dead man who was walking in the field. Who was walking, walking in the field. In the field. Okay, good. এখন সর্বনাশ হয়ে গেছে, আমরা লিখেছি রিলেটিভ প্রনাউন এবং এন্টিসিডেন্ট ঠিক নাই। খেয়াল করে দেখো, রিলেটিভ প্রনাউন এন্টিসিডেন্ট পাশাপাশি নাই। কারণ এখানে এই বাক্য অনুযায়ী যেহেতু হু এর পূর্বে ডেড ম্যান বসা আছে, ডেড ম্যান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সর্বনাশ। তাহলে আমরা
হু দ্বারা বুঝাইতে যাচ্ছি বয়কে, অর্থাৎ রিলেটিভ প্রনাউনটা আমরা ঠিক করে দিলাম, তাহলে এটা ইনকারেক্ট সিনথেসিস হয়ে গেল, ইনকারেক্ট। তাহলে কারেকশনটা কি হচ্ছে? কারেকশনটা হলো দা বয়, আমরা রিলেটিভ প্রনাউন নিয়ে আসলাম হু ওয়াজ, ওয়াকিং ইন দ্য ফিল্ড, এরপরে হলো তোমরা কি হি স বলবা নাকি শুধু স বলবা? সে একজন, এই যে সে কি আবার হি দিব কিনা দেব না, সাবধান। হ্যাঁ, স আর ডেড ম্যান, SAW, সো আর ডেড ম্যান, ওকে, আশা করি ক্লিয়ার। এটা কমপ্লেক্স অনুবাদ করছো, অনুবাদটা কারেকশন হলো কমপ্লেক্সে, ওকে। এটা যদি সিম্পল করি তাহলে আমরা কি করবো বলো তো? সিম্পল করলে কি করবো? ওটা বাদ দিয়ে দেবো শুধু স্যার। ওটা বাদ দিয়ে দেবো, থ্যাংক ইউ। তাহলে হয়ে গেল দা বয়, এই হুটা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে বলো ওয়াকিং ইন দ্য ফিল্ড, তারপরে SAW, সো আর ডেড ম্যান, ওকে। তাহলে ওয়াকিং ইন দ্য ফিল্ড, দা বয় হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড সো ডেড ম্যান, এই যে তাহলে ওয়াকিং ইন দ্য ফিল্ড। এবার আমারে বলো হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড এটা কোন ক্লজ, কেউ বলতে পারবা কিনা? সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব যুক্ত ক্লজ সাধারণত অ্যাডজেক্টিভ ক্লজ, 99.99% টাইমে রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব যুক্ত ক্লজ, অর্থাৎ যেই ক্লজের পূর্বে কোনো নাউন বা প্রোনাউন আছে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ ওই নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। এইটা আমরা ওই যে প্রেজেন্ট পার্টিসিপল জিরান্ডের মধ্যে পড়ছিলাম কিন্তু নোট 5 না 4, অফকোর্স এটা নাউনকে যেহেতু বোঝানো হয়েছে, এটা অফকোর্স অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা কোনো মতে জিরান্ড হইতে পারে না, প্রেজেন্ট পার্টিসিপল। এই বেসিক কথাটার মধ্যে কারো কোনো কনফিউশন না থাকলে আমি এখন আমাদের গন্তব্যে চলে যাব। স্যার এটা প্রেজেন্ট পার্টিসিপল কেন হলো এটা আরেকবার একটু বলে দিবেন? প্রেজেন্ট পার্টিসিপল কেন হলো? এটা ওই যে রিলেটিভ প্রোনাউন, ওই যে জিরান পার্টিসিপল অধ্যায়ের মধ্যে লেখা আছে কোন নাউন বা প্রোনাউনের পরে আইনযুক্ত ভার বসে ওই নাউন বা প্রোনাউনকে বুঝাইলে এটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হবে, কারণ এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আমি তোমাকে কিন্তু একটা কথা বলছিলাম, নাউনের জায়গায় আইনযুক্ত ভার বসলে এটা জিরান, নাউন ছাড়া অন্য জায়গায় বসলে, অ্যাডজেক্টিভের জায়গায় বসলে, অ্যাডভার্বের জায়গায় বসলে, প্রিপজিশনের জায়গায় বসলে এগুলা আমরা জিরান বলবো না, এটা কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল বলবো। তাহলে বলো দা বয় ওয়াকিং, এই ওয়াকিংটা বয় সম্পর্কে বলছে, এটা কি নাউনের কাজ করছে না অ্যাডজেক্টিভের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ। তাহলে মনে রাখবা অন্তমান দ্বিতীয় ইয়ার যে ফর্মুলা আছে এটা, পাশাপাশি কোন নাউন বা প্রোনাউনের পরে আইনযুক্ত ভার বসে ওই নাউন বা প্রোনাউনকে বুঝাইলে আজীবন অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং এটা প্রেজেন্ট পার্টিসিপল। তোমরা পার্টিসিপল আলোচনাটা আরেকবার ভালো করে দেখো, কিন্তু রিকোয়েস্ট করলাম। ওকে, তাহলে তোমরা আসলে হ্যাঁ, এই তাহলে এই পর্যন্ত কি ক্লিয়ার? আর কার কোন কনফিউশন আছে না থাকলে আমরা চলে গেলাম, আমরা আমাদের কাঙ্ক্ষিত উদাহরণে চলে যাবো। জান স্যার। ওকে, তাহলে ওকে দেখো, আসো যেসব গ্রামবাসী, বাক্যটা লিখো, যেসব গ্রামবাসী, এটা অনুবাদ, আচ্ছা বাংলাদেশ ব্যাংক, যেসব গ্রামবাসী জ্বালানি কাটতে, লিখো যেসব গ্রামবাসী জ্বালানি কাঠকে ইন্ধন রূপে ব্যবহার করছেন, যেসব গ্রামবাসী জ্বালানি কাঠকে ইন্ধন রূপে ব্যবহার করছেন তারাই দেশের বন জঙ্গলগুলো ধ্বংস করছেন, দেশের বন জঙ্গল গুলো ধ্বংস করছেন। Good. এটা সেলফ, আমি আগে নিজের অনুবাদ করবো, সেলফ, SEL, সেলফ। সেলফের সিম্পল কমপ্লেক্স দুই ভাবে পাবো, আগে কমপ্লেক্স তারপরে সিম্পল, তারপরে আমি টিচার। আমি ইন্ধন বানান, ইন্ধন শব্দের ইংরেজি হলো ফিউল, FUEL, ফুয়েল না, এটা আমরা ফুয়েল বলি, এটা হলো FUEL, ফিউল না, ফুয়েল ইন্ধন রূপে
গ্রামবাসী ভিলেজার্স জ্বালানি কাঠ হলো ফায়ারউড। আমি তোমার শব্দ নিয়ে যেন ঝামেলা না পড়ো, ফায়ারউড মানে জ্বালানি কাঠ, ফায়ারউড। আবার কোনটা করে আমারে নক করো। বন জঙ্গল জঙ্গল বা বুশেস, ফরেস্ট দিলে হবে, ফরেস্ট। ওকে, তো দেখি, চলো যারা লিখছো আলহামদুলিল্লাহ। এখন আমরা চলো সেলফ লেখা শেষ। টিচার, দেখো আমার সাথে তোমার মিলছে কিনা, টিচারের পার্টে আসো। আমি টিচার অংশে আমি আমার আমার হলো, আমরা দেখতেছি এখানে প্রধান খণ্ডবাক্যকে বের করি। প্রধান খণ্ডবাক্য, খণ্ডবাক্য এই বাক্যের প্রিন্সিপাল ক্লজ কোনটা? একজন যদি কনফিডেন্টলি বলতে পারে অনলি ওয়ান আনমিউট করে বলো। আলহামদুলিল্লাহ, 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 মিউট। এই যে সে বাদ দাও, যারা তারা এই সমস্ত ফাউল কথা, যেসব তারাই, এগুলো আমার অনুবাদ নষ্ট করবে। বাক্যটা হলো গ্রামবাসী জ্বালানি কাঠগুলো ধ্বংস করতেছেন। এটা হল গ্রামবাসীরা জ্বালানি কাঠ, জ্বালানি কাঠ, সরি, বন জঙ্গল গুলো ধ্বংস করতেছেন। সরি, গ্রামবাসীরা বন জঙ্গল গুলো ধ্বংস করছেন। বন জঙ্গল গুলো ধ্বংস করছেন, করছেন। ওকে, তাহলে তারা হলো আমাদের দ্য ভিলেজার্স, VILLAGERS, ভিলেজার্স আর destroying, DESTROYING, destroying forests, FORESTS, forest। ও, দেশের বন জঙ্গল গুলো আছে,
destroying destroying countries forest guলা the forest of countries COUNTRY apostrophe country তাহলে বান করলে the villagers are destroying countries forest অথবা forests of the country গেল। আশ্রিত খণ্ডবাক্য হলো এই গ্রামবাসীর পরিচয় দিচ্ছে সব গ্রামবাসী না না সবাই এগুলো না। আশ্রিত বাক্য হইলো আশ্রিত খণ্ডবাক্য গ্রামবাসীর পরিচয় দিচ্ছে গ্রামবাসীর পরিচয় কি যারা জ্বালানি কাঠকে ইন্ধন রূপে ব্যবহার করছেন যারা জ্বালানি কাঠকে ইন্ধন রূপে ব্যবহার করছেন এটা হলো আমার সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে হু হু ব্যবহার করছেন আর ইউজিং প্রশ্ন করো কি ব্যবহার করতেছেন ফায়ারউডস জ্বালানি কাঠকে। এরপরে কিভাবে ব্যবহার করতেছেন কিভাবে করতেছেন as fuel fuel। তাহলে আমরা দুইটা অর্থ পেয়ে গেলাম the villagers are destroying countries forest আর সাবঅর্ডিনেট ক্লজ হলো যারা জ্বালানি কাঠকে ইন্ধন রূপে ব্যবহার করছেন। খেয়াল করো যারা জ্বালানি কাঠকে ইন্ধন রূপে ব্যবহার করছেন গুড। তাহলে আমরা সিনথেসিস করি সিনথেসিসটা কি দাঁড়ালো the villagers villagers are destroying destroying countries countries forests who are using firewood যেটা বললাম firewoods as fuel। এবার বলো আমি যে সিনথেসিস করলাম গ্রামারের নিয়ম অনুযায়ী ভুল হয়েছে কিনা ইয়েস অর নো বলে গেল শুধু একটু কি Yes. মানে ভুলের কিন্তু ফরেস্ট বটা আছে। আমরা বলছি হু দ্বারা যারে বুঝাইতে চাও রিলেটিভ প্রোনাউন যারে বুঝাইতে তার পাশে বসাইতে হবে। তাহলে হু দ্বারা আমরা বুঝাইতে চাইছি ভিলেজার্স কে। তাহলে কারেকশনটা প্রেডিক্ট করলাম তাহলে সরি বাক্যটা আমাদের ভুল হয়েছে। তাহলে কারেকশনটা কি দাঁড়াইলো দ্য ভিলেজার্স দা VILLAGERS villagers who are using fire as fuel fuel। তাহলে হ্যাঁ আবার এখানে আবার একটু বলো কেউ কি এখানে ভুলেও দিয়ে দিবা না দেখব না এটা আমি শিখেছি। তাহলে the villagers are destroying তাহলে the villagers are destroying COUNTRYS countries forests। এবং এটা হলো এই যে হু দ্বারা আমরা ভিলেজার্স বুঝে ফেললাম। এটা হয়েছে কিনা তোমার বলো তুমি এইভাবে লিখছো কিনা। আর এটা হলো আর যদি আমরা এটা সিম্পল করে ফেলতে চাই সিম্পল করতে চাই তাহলে কি হবে একজন বলো তাহলে কি হবে who হুটা are উঠে দেবো হুয়াটা উঠে দেবো তাই না the villagers 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 তারপর using firewood as fuel are destroying। আশা করি ক্লিয়ার are destroying। স্যার হুম। স্যার এই যে পরের এই এই সেন্টেন্সের পরের বাক্যে হচ্ছে পরের অংশটা যদি আমি এভাবে দিই যে দ্য ভিলেজার হু আর ইউজিং ফায়ারউড অ্যাজ ফুয়েল ড্যামেজ অর ডিস্ট্রয় ফরেস্ট অফ দ্য কান্ট্রি মানে এখানে যদি মানে তুমি কন্টিনিউয়াস মানে ড্যামেজ মানে কন্টিনিউশন না রেখে প্রেজেন্ট রাখতে চাচ্ছ এমনটা কোন সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ সমস্যা হবে স্যার না না সমস্যা নেই। স্যার এই সেন্টেন্সটা কি পাস্ট টেন্সে অথবা কন্টিনিউয়াস ছাড়া করা যাবে না? এরকম দুইটা কন্টিনিউয়াস বাংলায় করতে যারা টেন্স নিয়ে ঝামেলা আছে মনে রাখবা এই টেন্স নিয়ে আফসানা মৌ কথা সাথে সাথে মিউট করে ফেলতে হবে এটা হলো প্রশ্ন করে মিউট। আচ্ছা দেখো
টেন্স নিয়ে যারা যাচ্ছ, যদি এটা তুমি দেখবে বাংলা অসমাপিকা কি এসেছে, আমার এটা ওই যে টেন্স অধ্যায় আছে, যদি কেউ না বুঝো এটা দেখবা। হ্যাঁ, যদি চলতেছি তাহলে কন্টিনিউয়াস, কাজটা করেছি পারফেক্ট, এছাড়া আর কিছু তো আমি জানি না। করি, কাজটা করি, যাই, খাই, ইনডিফিনিট। করলাম, গেলাম, খেলাম, খাবো, যাবো, সাধারণ ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। চলমান হইলে কাজটা করতেছি, যেই তো কন্টিনিউয়াস, করতেছি, করছিলাম, করতে থাকবো, কন্টিনিউয়াস, সাধারণ সেন্সের বিষয়। তাহলে যারা গ্রামবাসী ব্যবহার করছেন তারাই দুইটাই কন্টিনিউয়াস ব্যবহার করা হয়েছে, সমস্যা কি? আমি এরপরে হলো করেছি, হ্যাঁ, করেছিলাম, ক্লিয়ার স্যার, পারফেক্ট। বুঝতে পারছি। ওকে, স্যার এখানে তারাই আছে, এটার জন্য আমরা যদি দে দেমসেলফ ডেস্ট্রয় দ্য কান্ট্রিজ মানে তারাই, না না, আর দরকার নাই, এমনি অটোমেটিকলি তারাই চলে আসে, আর ওইখানে দে দেমসেলফ দরকার নাই, এখানে চলে আসে আমরা দ্য ভিলেজার্স হু আর ইউজিং ফায়ারউডস। যদি আবার দে দেমসেলফ দাও তাহলে পুরাটাই আমার নষ্ট হয়ে যাবে, কারণ তখন ইংলিশ মিলাইতে পারবে না। ভিলেজার্স এর পরে দে দে দেমসেলফ হয়। দেমসেলফ হলে স্যার দে দেমসেলফ হলে তো মানে জোর দিয়া বোঝাই হয়ে যায়, মানে দরকার নেই, ইন্টারচাইজ এমনি যুক্ত দুই হয়ে যায়, প্রণাম এটা ব্যবহার কি করার মানে কারণে এই অটোমেটিকলি সেন্টেন্সের অর্থ সাথে অর্থ চলে আসতেছে। ওকে, না, পরের বাক্য আসো, উন্নত হবে না? পরের বাক্য স্যার আসো। আর্টিকেল ব্যবহার করলে সমস্যা হইতো কান্ট্রি শব্দের আগে। তো, দাঁড়াও, না, আমি যদি কান্ট্রিজ ফরেস্ট যদি বলো, দা কান্ট্রিজ ফরেস্ট দরকার নেই, পজিটিভের পূর্বে দি বসানোর দরকার নেই। যদি দা ফরেস্ট অফ দ্য কান্ট্রি বলো, ফরেস্ট অফ দ্য কান্ট্রি, তখন দি বসাইও। ওকে, তোমার আসো। অভিজ্ঞ সদস্যদের নিয়ে গঠিত আমাদের ক্লাবটি বেশ জনপ্রিয়। দেখি বাক্যটা অনুবাদ করো। অভিজ্ঞ সদস্যদের নিয়ে, সদস্যদের নিয়ে গঠিত, এটা পাঁচ পার্টিসিপলে ব্যবহার করলাম। গঠিত আমাদের ক্লাবটি বেশ জনপ্রিয়। সিম্পল কমপ্লেক্স দুইভাবে অনুবাদ করো। সিম্পল কমপ্লেক্স দুইভাবে অনুবাদ করো। স্যার আমাদের ক্লাসটি বেশ জনপ্রিয় লিখেছে। তাহলে অভিজ্ঞ সদস্যদের নিয়ে গঠিত আমাদের ক্লাবটি বেশ জনপ্রিয়, কেউ লিখছে কিনা? জি আচ্ছা, স্যার। তাহলে দেখো, আমি ভাইয়া করে টিচারের পার্ট দেখো, টিচার লিখো, তোমারটা তো করছেই। মূল কথাটা যে আমাদের ক্লাবটি বেশ জনপ্রিয়, আওয়ার ক্লাব ইজ ভেরি পপুলার, এটা হলো মেইন কথা। আওয়ার ক্লাব, এটা হলো আমাদের ক্লাবটি বেশ জনপ্রিয়। আওয়ার ক্লাব ইজ ভেরি পপুলার, ওকে। এটা হলো প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটা কি পেলে? সাবঅর্ডিনেট ক্লজ কি বলো? যেটি অভিজ্ঞ সদস্যদের নিয়ে গঠিত। তাহলে হুইচ, গঠিত ইংলিশ কি বলো? হ্যাজ ফ্রম, মিউট না, উত্তর বলা লাগবে না তোমার। তোমরা হুইচ মিউট হ্যাজ করে ফ্রম, না, আনমিউট আমার পারমিশন ছাড়া করবা না। আমি যখন বলবো যে আনমিউট করে বলো, তখনই বলবা। হুইচ কনসিস্ট, কনসিস্ট প্যাসিভ ভয়েস হয় না, CONSISTS, কনসিস্ট, কম্প্রাইজ, মেড আপ অফ, এগুলো হয়। হুইচ কনসিস্ট অফ, কি বল, অভিজ্ঞ সদস্য, এক্সপেরিয়েন্সড, EXPERIENCED, এক্সপেরিয়েন্সড মেম্বার্স। ওকে, গুড। Our club is very popular, which consists of experienced members. Consist এর জায়গায় তুমি which is made up of দাও, which কি দিলা তুমি, আহ, কি না বলে তোমার কম্প্রাইজ দাও, অন্যান্য যে শব্দ দাও, আমার কোনো আপত্তি নাই। ওকে, তাহলে আমরা যদি সিনথেসিস করি, এই হুইচ দ্বারা কারে বুঝাইলাম আমরা? হুইচ দ্বারা আমরা আওয়ার ক্লাবকে বুঝাইছি। তাহলে আওয়ার বাক্যটা তাহলে হয়ে গেল সিনথেসিস, হলো আমরা তাহলে সিনথেসিস করলাম, মিলাই ফেললাম। সিনথেসিসটা হলো কি?
our club, who you are, our club, CLUB, our club, তাহলে which consists UNSISTS consists of experienced members, experienced MEMBS members এবার বলো our is very popular, good। এখন যদি বলো এটার অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, গুড। এখন আমারে বলো এটা যদি আমি সিম্পল অনুবাদ করতাম তাহলে হুইচ কনসিস্টারে আমরা কি করলে হইতো বলো? হুইচ এর কনসিস্টের সঙ্গে আইডি দিলেই হতো। শুধু কনসিস্টিং দিয়ে দিলে আমরা our সিম্পল হয়ে যাবে। কনসিস্টিং CUNSISTENT কনসিস্টিং অফ, এটা দিলেই সিম্পল হয়ে যাবে। আওয়ার ক্লাব কনসিস্টিং অফ এক্সপেরিয়েন্সড মেম্বার্স ইজ ভেরি পপুলার। এবং এই কনসিস্টিংটা প্রেজেন্ট পার্টিসিপল, যে আমার একটু আগে প্রশ্ন করছিল তোমার কি কনফিউশনটা দূর হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল কেন? এটা কি নাউনের কাজ করছে না অ্যাডজেক্টিভের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে, ওকে। মাঝহার বিন মুনির প্লিজ মিউট। ওকে, আসো, প্রশ্ন করা লাগবে না, আমার উত্তর দাও শুধু। এখন প্রশ্ন করার টাইম আছে। যে এই সভায় অনুপস্থিত সে বড়ই দুর্ভাগা। যে এই সভায় অনুপস্থিত সে বড়ই দুর্ভাগা, অনুবাদ করো তাড়াতাড়ি আমার সামনে। আনফরচুনেট মানে হলো দুর্ভাগা, অনুপস্থিত অ্যাবসেন্ট। যে এই সভায় অনুপস্থিত সে বড়ই দুর্ভাগা। যে এই সভায় অনুপস্থিত সে বড়ই দুর্ভাগা, সে বড়ই দুর্ভাগা। He is very unfortunate. Who is absent in the meeting? Okay, fine. ওমা সর্বনাশ হয়ে গেছে। তাহলে কি রে ঘটনা কি? হু এর পূর্বে বসা আছে অ্যাডজেক্টিভ কখনো অ্যান্টিসিডেন্ট হতে পারবে না। হু দ্বারা আমরা বুঝাইতে চাই কাকে? একজন আনমিউট করে বল। তাহলে আমরা এই বাক্যটা বললাম যে ভুলে গেছে, কারেকশনটা করি। তাহলে এটা হলো হি হু ইজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং। হু ইজ ABSENT absent in the meeting, MWT in the meeting। এরপরে আবার সাবধান, এখানে কি হি আরেকবার দিবা? নেভার। হি এখানে আছে শুরুতে। ইজ ভেরি আনফরচুনেট, UNFORTUNATE। ও ইজ না দিলে কি ভুল হবে স্যার? অ্যাবসেন্ট তো অ্যাডজেক্টিভ, ইজ দিবা না কেন? আর অ্যাবসেন্ট যদি ভাগ করো তাহলে রিফ্লেক্সিভ প্রনাউন, এটা নিয়ম আছে। Who absented himself from the meeting? Avail of, absent from, be take to এরকম ধরনের কিছু ভার্ব আছে, এগুলো রিফ্লেক্সিভ প্রনাউন হয়। অ্যাবসেন্ট কে যদি ভার্ব করে ফেলো তখন হবে who absented himself from the meeting, বুঝছো কিনা? আর অ্যাবসেন্ট কে অ্যাডজেক্টিভ করলে রিফ্লেক্সিভ প্রনাউন ব্যবহার লাগবে না। ওকে স্যার, এর আগের এক্সাম্পলটায় হ্যাঁ, এই যে আওয়ার ক্লাস হুইচ কনসিস্ট অফ, এখানে হুইচ দিলে সমস্যা হইতো স্যার। হুইচ ইজ কনসিস্টিং অফ দিবা, এটা বলছো? আমি হুইচ ইজ কনসিস্ট এরকম দিতে চাচ্ছি না, কনসিস্ট না, আমি বললাম না কনসিস্ট। তাহলে বুঝছি, তাহলে আরেকটা লোক আছে, এই রোগে ট্রিটমেন্ট করতে হবে। দাঁড়াও, লাইনে থাকো। তাহলে আমরা দাঁড়াও, হুইচ ইজ কনসিস্টেন্ট এর কথা বলছে তো, ওরা একটু সমাধান করে নিই না। দাঁড়াও, ও বলছে হুইচ ইজ কনসিস্টেন্ট কেন দেবো না? ওকে, তোমার নোটটা দেখে গেছে। এটা হলো ভার্বের অধ্যায়ে চলে যাও। ভার্ব হলো 58 থেকে 76।
এখানে একটা একবার আমি আলোচনা করছিলাম, এটা হলো তোমার বলতেছি, দাঁড়াও, কতগুলো ভার্বের, এগুলো মনে হয় আমি যতটুকু মনে পড়ে ছিলাম, নেক্সট হেলথ আরো আসলে তারপর চলে আসছি এদিকে, মনে আলোচনা করছিলাম কিনা একটু সময় দাও। আহ, এই যে এখানে একটা, মানে কতগুলো ভার্বের পেসিভ ভয়েস হয় না, পেসিভ ভোক, হ্যাঁ, কনসিস্ট, এরপরে কি বলো, আমি দ্বারা বুঝে পাইতেছি না, কতগুলো ভার্ব, কনসিস্ট, কম্প্রাইজ, এরপরে এটা হলো আমি আলোচনা করছি ইনফিনিটিভের ব্যবহার। ইনফিনিটিভটা কই দেখি তো, ইনফিনিটিভ, ধরো ইনফিনিটিভের ব্যবহারটা কই, ইনফিনিটিভের ব্যবহার এই যে পাওয়া গেছে, এই যে মানে 934 নম্বরের পরে দা ফগ ডিসঅ্যাপিয়ার্ড, এখানে আমি কেন দা ফগ ইজ ডিসঅ্যাপিয়ার্ড কেন বললাম না, দা ম্যান ডাইড, লোকটা মারা গেল ইয়েস্টারডে, লোকটা কি নিজে নিজে মরে গেছে? এটা তো হওয়ার কথা ছিল দা ম্যান ওয়াজ ডাইড বাই জমদূত আজরাইল আলাইহিস সালাম, এরকম হওয়ার কথা ছিল। আগে বলো এটা কি পেসিভে হওয়ার কথা ছিল কিনা, হ্যাঁ বা না বলো, যুক্তি কি বলে? জি স্যার, আমার কথা ছিল। হ্যাঁ, তাহলে আমরা এই জন্য বলছি, এই দেখো, কন্টেইন, কনসিস্ট, পাইছো, কনসিস্ট, ডাই, জি ডিসঅ্যাপিয়ার, স্যার। বিকাম, বিলং, ওকার, হ্যাপেন, সিন, প্রসেস, প্রসেস, পজেস যেটা কি অধিকার রাখা, কম্প্রাইজ, লেক, এই প্রভৃতি ভার্বের পেসিভ ভয়েস হয় না। আমি কি ক্লিয়ার করতে পারছি? জি স্যার, ধন্যবাদ। এটা স্প্লিট ইনফিনিটিভ এর যে নোট 5 কত নম্বর স্টেপে আমি বলে রাখি, তোমার এই কথাটা বলা আছে স্টেপ 562 তে বলা আছে। ওকে, এবার আসো, তাহলে লিখো, তাহলে আমার একটা প্রশ্ন উত্তর দেবার, হ্যাঁ এবার আসো, এবার এই বাক্য করো, পাঁচ পার্সেন্ট ব্যবহার করো, 50 বছর পূর্বে নির্মিত দালানটি গত সপ্তাহে ধসে পড়েছে। 50 বছর পূর্বে, 50 বছর পূর্বে, স্যার আগের বাক্যটা একটু সিম্পল সেন্টেন্সটা বলে দিলে ভালো হয়। কোনটা? স্যার হিলের আহ, জায়গায় যে পার্সন দিলে হবে না? কোনটা, দাঁড়াও, কোনটা এটা, আওয়ার ক্লাব, সরি আওয়ার ক্লাব কনসিস্টিং, এটা তো বললাম কনসিস্টিং, আর কোনটা? উদাহরণটা আর এটা লেখানো বলতেছি, 50 বছর পূর্বে নির্মিত দালানটি, দালানটি গত গত সপ্তাহে ধসে পড়েছে, সপ্তাহে, গত সপ্তাহে ধসে পড়েছে, পরে 50 বছর পূর্বে নির্মিত দালানটি গত সপ্তাহে ধসে পড়েছে, ধসে পড়া মানে কোলাপস। 50 বছর পূর্বে নির্মিত দালানটি গত সপ্তাহে ধসে পড়েছে, 50 বছর পূর্বে নির্মিত দালানটি গত সপ্তাহে ধসে পড়েছে, অনুবাদ করে বইল যে করছে। তারপরে হচ্ছে স্যার আচ্ছা, আচ্ছা, তাহলে মূল বাক্য হলো বিল্ডিং, দালানটি গত সপ্তাহে ধসে পড়েছে, দ্য বিল্ডিং, BUILDING, বিল্ডিং যে কোলাপসড, এটাও কিন্তু তোমার কি বলো, আহ, এই কোলাপস যদি ব্যবহার করে ডিসপ্যাল ব্যথা নেই, কোলাপস, COLL, কোলাপস মানে ঠিক আছে কিনা দেখো, দ্য বিল্ডিং কোলাপসড, বিল্ডিংটি কোলাপসড হয়েছে,
আর যদি কোলাপস মনে না পড়ে ধরো তুমি ওয়াজ ডেস্ট্রয়েড, তাই না? দ্য বিল্ডিং হ্যাজ বিন ডেস্ট্রয়েড, হ্যাজ বিন ডেস্ট্রয়েড। ধরো কোলাপস স্যার মনে নেই, পারফেক্ট করলে হবে? গত হ্যাঁ সপ্তাহে বলছে যে। স্যার পারফেক্ট টেন্স করলে হবে? পারফেক্ট গত করবো না, সপ্তাহে ওয়াজ বলছে দিবা, যে। ওয়াজ। পারফেক্ট টেন্স করা যাবে না, এটা ওয়াজ করবো গত সপ্তাহে। তাহলে ওয়াজ, হ্যাজ বিন না দিয়ে ওয়াজ ডেস্ট্রয়েড, হ্যাঁ? তাহলে হ্যাজ বিন কে ওয়াজ দিয়ে দাও, তাহলে সুবিধা হবে। দ্য বিল্ডিং কোলাপস লাস্ট উইক, লাস্ট উইক, উইক। আচ্ছা, 50 বছর পূর্বে নির্মিত, তাহলে হুইচ ওয়াজ বিল্ড, কি বলো? হুইচ ওয়াজ built or বিল্ড, constructed. হুইচ ওয়াজ বিল্ড 50 50 years ইয়ার্স ago. ago, which W which was built 50 years ago. Good. তাহলে এখন সমস্যা কোথায়? হুইচ এর পূর্বে লাস্ট উইক বসা আছে, সরি লাভ নাই। তাহলে আমরা হুইচ আর দ্যাট কোনো সমস্যা নাই এখানে, এই জন্য হুইচ আর দ্যাট এর ব্যবহারটা করবা আমি রিলেটিভ প্রনাউন 30 সেকেন্ডে বলে রাখি। বস্তু, ইতর প্রাণী, শিশু, জড় পদার্থ এগুলাতে হুইচ বসে, ফাইন। দ্যাট মানুষের ক্ষেত্রে বসে, পশুর ক্ষেত্রে বসে। বলবা তাহলে কখন বসাবো? দ্যাট বসানোর কিছু স্পেসিফিক নির্দিষ্ট ইয়ে আছে, যেমন সুপারলেটিভ ডিগ্রি হইলে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, দ্যাট আই হ্যাভ এভার সিন। মিস্টার আলী ইজ দ্য টলেস্ট ম্যান, দ্যাট। এরপরে বাক্যে কিছু নির্দিষ্ট শব্দ আছে, অল, এরপরে অনলি, দ্য সেম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, নোবডি, সামবডি, এনিবডি, এরকম। অল হুইচ গ্লিটার্স বলতে পারতেন শেক্সপিয়র, অল হুইচ গ্লিটার্স। এরপর কি বলো? ইজ নট গোল্ড, শেক্সপিয়র এভাবে বলতে পারতেন, অল হুইচ বলতে পারতেন, কিন্তু তিনি অল হুইচ বলেন নাই। কেন বলেন নাই? তিনি বলছেন অল দ্যাট, কারণ অল থাকলে দ্যাট বসে। এরপরে এপিজে আব্দুল কালাম বলতে পারতেন, ড্রিম ইজ নট দ্যাট হুইচ ইউ সি ওয়াইল স্লিপিং, হুইচ ঠিক আছে। ইট ইজ সামথিং হুইচ উইল নট ইউ লেট ইউ, হুইচ উইল নট লেট ইউ স্লিপ, এই কথা বলতে পারতেন। ইট ইজ সামথিং এর পরে হুইচ না বলে কেন দ্যাট দিচ্ছেন? কারণ সামথিং এর পরে দ্যাট বসে। এরকম কতগুলি স্পেসিফিক শব্দ আছে, এগুলোর পূর্বে দ্যাট, পরে দ্যাট বসে। এছাড়া সাধারণভাবে কোন ব্যক্তি, মানুষের পরে, বস্তুর পরে রিলেটিভ প্রনাউন হিসাবে হুইচ বা হু এর পরিবর্তে দ্যাট বসানো যায়। শেক্সপিয়র বলছেন, ইট ইজ এ ওয়াইজ ফাদার দ্যাট নোজ হিজ ওন চাইল্ড। এই যে এই হু এর পরিবর্তে তিনি দ্যাট বসাইছেন, সব বিস্তারিত ইয়াতে লেখা আছে। আচ্ছা, তাহলে দ্য বিল্ডিং কোলাপস লাস্ট উইক, হুইচ, তাহলে আমরা বাক্যটা কি করলাম? বাক্যটা দ্য বিল্ডিং, দ্য BUILDING, বিল্ডিং, এরপরে কি বলো? হুইচ which built Was built. which was BUILD, built, BUILD, built 50 years 50 ago, years ago. 50 years ago। তারপরে বিল্ডিং এর ভার্ব কি বল? হবে না হ্যাঁ, স্যার, ডি এর জায়গায় টি হবে না, বিল্ড। কি হবে? বিল্ট, কি করে লিখি? BUILD, হ্যাঁ। 50 years ago, COLLAPSED, collapse last week। গুড। এখন আমাকে বলো, এবার করে সিম্পল করলে কি করবো? একজন বলো, সিম্পল করলে কি করবো? Sir, the building হুইচ ওয়াজ কাটা যাবে স্যার। the building Which was built the 50 years ago. simple করলে কেন? The building built 50 years ago collapsed last week। বুঝছি কিনা? The building which was টা বাদ দিয়ে দিলে হয়ে যাবে। The building, Sir, present আছে কি ওইখানে কি? হ্যাঁ বল। স্যার এখানে হেড CTD, constructed, built বা constructed, যার যেটা মনে পড়ে। তাহলে the Sir, building, প্রশ্নটা collapse কি কি? passive tense নাকি active sense? কোনটা? collapse active voice, জি জি। collapse নিজে ধসে পড়ে। এটাকে বলা হয় ইনকোয়েটিভ ভার্ব। একটা ভার্ব আছে, না হলো কোনো কাজ নিজে নিজে যখন হয়, এটা ভার্বের অধ্যায়ে আছে, একটা ভার্বের নাম হচ্ছে ইনকোয়েটিভ হয়। ইনকোয়েটিভ ভার্ব, নিজে নিজে কাজটা ঘটে গেছে। দ্য বিল্ডিং কোলাপসড, আওয়ার স্কুল ক্লোজেস, আওয়ার দ্য শপ ওপেন্স, নিজে নিজে কি ওপেন হয়? মনে হইতেছে নিজে নিজে ওপেন হয়ে গেছে। এরকম শব্দগুলোকে বলা হয় ইনকোয়েটিভ ভার্ব, লেখা আছে ভার্বের অধ্যায়ের মধ্যে। তাহলে কোলাপস ইনকোয়েটিভ ভার্ব। তাহলে 50 বছর পূর্বে, তাহলে দ্য বিল্ডিং
built অথবা constructed 50 years ago collapsed last week. হ্যাঁ, এবং মনে রাখবে এই যে আমরা যদি হুইচ এটাকে এগুলো আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লজ। আমি কি আমার বক্তব্য ক্লিয়ার করতে পারছি? জি স্যার, জি স্যার। ওকে, আচ্ছা। স্যার একটু বলেন তো, কেন করলাম না স্যার? কোনটা বুঝি নাকি? স্যার প্রেজেন্ট পারফেক্ট কেন করলাম না স্যার, একটু বলেন তো কাইন্ডলি। ও, মনে রাখবা আমি এসএসসি পাস করেছি। আই হ্যাভ পাসড এসএসসি এক্সামিনেশন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি বলো আমি 2001 সালে 2012 সালে এসএসসি পাস করছি, তাহলে আই হ্যাভ পাসড এসএসসি এক্সামিনেশন হবে না, আই পাসড হবে। বাক্যে অতীত নির্দেশক কোনো শব্দ যদি থাকে তাহলে অফকোর্স এটা পাস্ট টেন্সে যাবে। কথা বুঝছো কিনা? আমি স্কুলে গিয়েছি, আই আই হ্যাভ গন টু স্কুল, কিন্তু আমি গতকাল স্কুলে গিয়েছি, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। ক্লিয়ার? বাক্যে অতীত তার নির্দেশক মানে শব্দ থাকে। পারফেক্ট টেন্স হচ্ছে রিসেন্ট পাস্ট। একটু রিসেন্ট পরে পাস্ট। আগে লিখে রাখো, তাহলে যদি কনফিউশন আছে লিখে রাখো। দুইটা বাক্যের অনুবাদ করবা। বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু তার রাজনৈতিক প্রচারণায়, তার রাজনৈতিক, আর বঙ্গবন্ধু নামতে নিয়ে ফেলছে, আল্লাহ রে আল্লাহ। বঙ্গবন্ধু তার রাজনৈতিক প্রচারণায়, প্রচারণায় যে কোটটি পরিধান করতেন, কোটটি পরিধান করতেন, পরিধান, পরিধান করতেন, সেটিকে মুজিব কোট বলা হয়। সেটিকে মুজিব কোট বলা হতো। অনুবাদ করো, মুজিব কোট বলা হতো। বঙ্গবন্ধু তার রাজনৈতিক প্রচারণায় যে কোটটি পরিধান করতেন সেটিকে মুজিব কোট বলা হতো। অনুবাদ করো, অনুবাদ করো। যে ব্যক্তি আল্লাহর পর উপর ভরসা করবে, ভরসা করবে, তিনিই তার জন্য যথেষ্ট হবেন। যথেষ্ট হবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তিনিই তার জন্য যথেষ্ট হবেন। এটা বাক্যের অনুবাদ করো, তারপরে কথা বলো। কোন বাক্যে? বঙ্গবন্ধু তার রাজনৈতিক প্রচারণা, পলিটিক্যাল ক্যাম্পেইন। রাজনৈতিক প্রচারণা হলো পলিটিক্যাল ক্যাম্পেইন। কোট তো কোট পরিধান করতেন, ধরো ওয়ার, WEAR, ওয়ার, হ্যাঁ, পরে কোট অন পরিধান করতেন। আচ্ছা, তারপরে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করা, ভরসা করা হলো কি বলো, ডিপেন্ড বলা যায় না? ডিপেন্ড, রিলাইজ অন, ট্রাস্ট ইন, এরকম কিছু আর কি। হ্যাঁ, রিলাইজ অন, রিলাই। ওকে, দুটো বাক্যের অনুবাদ করো। আমি আপলোড করতেছি, বাসায় হোমওয়ার্ক হলো এগুলা। দেখো, দুইটা শিট দিয়ে দিচ্ছি। নিশা, তুমিও এই শিট গুলো সলভ করার পরে গ্রুপে আপলোড করো। এই নোট 10, 9, 10 করি, 9, 10, নোট 9 10, এই ঠিক আছে। এই যে সুশাসনের জন্য, ওকে, একটি পেজে সব মিলিয়ে দেওয়া আছে। হ্যাঁ, ওকে, ফাইন, বেশ উদাহরণ দেওয়া আছে। এরপরে নোট 9, এই যে সুশীল সমাজ মানবাধিকার রক্ষায় কাজ করছে তারা, ঠিক আছে।
যে সকল প্রতিষ্ঠান দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাদের আরো শক্তিশালী করা প্রয়োজন। এরপরে হইলো র্যান্ডমটা দেখি কি র্যান্ডম র্যান্ডমটা খুব গুরুত্বপূর্ণ। প্লিজ, সংস্কৃতি হলো জীবনের, এটা সহজ আছে, নোট 9, এটা 38 নং বিসিএস প্রথম লাইনটা। ওকে, আমি আপলোড করে দিতেছি, তোমরা অনুবাদটা করো, কেউ মিস করো না। এখন আরেকটা চমৎকার বাক্য দেবো, এটা দিয়ে শেষ করবো। আমি একদম কর জোরে রিকোয়েস্ট করি, কোনো মতেই যেন তোমরা নোট 9 এবং 10 এর এই দুইটা শীট দিয়েছি, কেউ মিস করো না প্লিজ। আর 30 সেকেন্ড সময় দেবা। ডান, তাহলে আমি শুরু করলাম। হ্যাঁ, দেখি ইনশাল্লাহ, দেখো কার করতে গেছে। তো এবার প্রথম আকার হলো, বঙ্গবন্ধু তার রাজনৈতিক প্ররোচনা যে কোটটি পরিধান করতেন সেটিকে মুজিব কোট বলা হয়। এই বাক্যে প্রিন্সিপাল ক্লজটা কেউ বলতে পারবে কিনা? বঙ্গবন্ধু মুজিব কোট পরিধান করতেন। বঙ্গবন্ধু মুজিব কোটটি পরিধান করতেন। সেটিকে মুজিব কোড বলা হতো। থ্যাংক ইউ, কোটটিকে মুজিব কোট বলা হয়। এটা হলো লেখা রাখো, টিচারের পার্ট লিখো, টিচার। আবার ইয়ার থেকে শোনো, শোনো আমার স্ট্যান্ড। তোমরা আবার বঙ্গবন্ধু নিয়ে অনেকে হয় শক্ট হইতে পারো। 1971 সাল পর্যন্ত যাদের অবদান আছে, তারা যদি পরবর্তীতে কোনো ভুল কাজও করে থাকেন, আমরা 71-এর কথা ইয়ে করি, শ্রদ্ধা ভরে ইয়ে করি। বুঝছো বিষয়টা? মানে যারা জাতীয় নায়ক আছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মাওলানা ভাসানী, ফজলুল হক, যাদের অবদান আছে, তাদের ভুল ত্রুটি আছে, তারপরে আমরা তাদের কি করি বলো, মানে সম্মানটাতে হাত দেবো না। ঠিক আছে? তোমরা কেউ আমার পুলিশের সাথে ভিন্ন মত পোষণ করতে পারো এই সময়ের মধ্যে, কিন্তু আমি এই স্ট্যান্ডের মধ্যে থাকবো সবসময়। আপনার মতের সাথে বুঝছো না বিষয়টা? মানে এরপরে মানুষ ইন্তেকাল করছেন, ইয়ে করছেন, এরপরে কোনো এগুলা নিয়ে, এগুলো আমাদের বিষয় না, ইস্যু না। ইস্যু হলো সামনের দিকে কিভাবে বাংলাদেশে আমরা, আমি এখানে এসে বুঝছি যে ধর আমরা আমাদের চিন্তা এত পশ্চাৎপদ, আমরা আর যে সমস্ত মানুষ শুধু অতীত নিয়ে পড়ে থাকে, আর যে সমস্ত মানুষ শুধু মানুষের পেছনে লেগে থাকে, তারা সবসময় সেকেন্ড প্লেসে থাকবে, মনে রাখো প্লিজ, মাইন্ড ইট। তোমার পিছনে তারা লেগে রয়েছে, এরা তোমার পিছনে আছে, কোনোদিনও তোমার সামনে দিতে পারবে না। তো এটাই আর কি। হু হুইচ কমাটোমার বিষয় পাংচুয়েশনের মধ্যে আসবে। বঙ্গবন্ধু তার রাজনৈতিক প্রচারণায় যে কোটটি পরিধান করতেন, তাহলে লেখা আছে প্রধান বাক্য হলো কোটটিকে মুজিব কোট বলা হয়। প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। দ্য কোট ইজ কল্ড মুজিব কোট। দ্য কোট is called
ইজ আচ্ছা আমি পুরো লিখে ফেলি, আমি দ্য কোট ইজ দিলাম কল্ড মুজিব কোট, মুজিব কোট। আর এটা প্রিন্সিপাল ক্লজ হইলো কেন স্যার? হ্যাঁ, কেন প্রিন্সিপাল ক্লজ হয়েছে? এই জন্য তো বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণ ইয়ে করতে পারবা। বঙ্গবন্ধু পড়তেন এটা বিষয় না, এই বাক্য হলো বঙ্গবন্ধু তার রাজনৈতিক প্রচারণায় যে কোটটি পরিধান করতেন সেটিকে মুজিব কোট বলা হয়। এই বাক্যটা হলো কার সম্পর্কে পরিচয় দিতেছে বলো? বঙ্গবন্ধু পরিচয় নাকি কোর্টের সম্পর্কে পরিচয় দিতেছে? একটা কোর্ট দেখাইয়া বললা যে এটার নাম হলো মুজিব কোট, এই কোটটা হলো মুজিব কোট। কোনটা এটা, কোনটা এটা, কোনটা আবার কোট যেটা বঙ্গবন্ধুকে ইয়া করতেন? বুঝছো বিষয়টা? যে ছেলেটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সে একজন মরা মানুষকে দেখলো, এই যে দেখবার ইয়েটা, যেসব গ্রামবাসী দেখেছে, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ যেটা পুরোপুরি নির্ভর করে, কোনো কারোর উপর ইয়া করে না, কারোর অর্থ প্রকাশে, এই কোটটা হলো মুজিব কোট। কোনটা? যেটা ইয়া, ছেলেটি একজন মরা মানুষ দেখলো। কোন ছেলে? ওই যে যেটা রাস্তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছিল। গ্রামবাসীরা ধ্বংস করে বলতেছে। কোন গ্রামবাসী ভাই? ওই যে যারা যারা আগুন, গাছগুলো আগুন দিয়ে পড়াইতেছে এরা। বুঝছো বিষয়টা? এই যে তুমি যেটা, যে যারা যারা ইয়া থাকে ডিপেন্ডেন্ট, প্রিন্সিপাল ক্লজ হলো কারোর উপর নির্ভর করে না অর্থ প্রকাশে। আর যে সমস্ত গ্রামবাসী জ্বালানি কাঠকে ধ্বংস করছেন, অর্থ হয়নি। যে ছেলেটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হয় নাই। বঙ্গবন্ধু যে কোটটি পরিধান করতেন, কি রে ভাই, হয় নাই। তাহলে এটা হলো যেটা কারোর উপর নির্ভর করে, এটা না হলো সাবঅর্ডিনেট ক্লজ। তার কোট ইজ ক্লজ মুজিব কোট। সাবঅর্ডিনেট ক্লজ হলো, সাব ক্লজ হলো হুইচ, বঙ্গবন্ধু। তারপরে কোট অন বা ওয়ার, পরিধান করতেন, ইংলিশ কেউ বলতে পারবে কিনা? পরিধান করতেন। অতীতকালের অভ্যস্ততা হলে আমরা কোনটা ব্যবহার করি? ইউজ টু ওয়্যার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। ইউজ টু, WEAR, ওয়ার, ইউজ ও পরিধান করতেন। বঙ্গবন্ধু ইউজ টু ওয়্যার ইন হিজ পলিটিক্যাল ক্যাম্পেইনস, ইন হিজ পলিটিক্যাল ক্যাম্পেইনস, CPAGNS ক্যাম্পেইনস। ওকে, আবার আমরা বলবো কারেক্ট সিনথেসিস করে ফেল। এই হুইচ, হুইচ বঙ্গবন্ধু, এটা কারে বুঝাইতে চাচ্ছ? হুইচ দ্বারা কারে বুঝাইতে চাচ্ছ আসলে? কোটটাকে দ্য কোট। হুইচ বঙ্গবন্ধু used to wear WEAR in his political campaigns. Is called, কলম চেঞ্জ করে লিখো তুমি সুবিধা হবে, is called মুজিব কোট। মুজিব COAT, ক্লিয়ার? আচ্ছা, সিম্বলটা একটু করে দিন। হুম, সিম্বল সেন্টেন্সে ওনার হুইচটাকে দেখ দিলে কোনো সমস্যা নেই, এটা কিন্তু আমি কথা স্পষ্ট করে রাখছি একটু আগে। ওকে, এবার আসো পরের বাক্যটা কি? যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবেন তিনি তার জন্য যথেষ্ট হবেন। এই বাক্যের প্রিন্সিপাল কি? ওয়াজ কল্ড হলো না কেন স্যার? হ্যাঁ, স্যার ওয়াজ কল্ড বলা হতো। ও বলা হতো, ওই শোনো আমি বলে আর কি, বলা হতো যদি বলো, এটাকে আগে বলা হইতো, এখন বলা হয় না। এটা এগুলার হিস্টোরিক্যাল প্রেজেন্ট হিসেবে নেওয়া যায়। আমার কথা বুঝছো কিনা? ওয়াজ কল্ড বলো আর ইজ কল্ড বলো, দুইটাই সঠিক, কারণ এই বাক্যের ওয়াজ ইজ বললে চাহিদাটা নষ্ট হয় না। আমার কথা বুঝছো? হিস্টোরিক্যাল প্রেজেন্টের গুরুত্ব এটা হলো, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, ইউজ টু সিম্পল করলে ইউজ টু বাদ যাবে। হ্যাঁ, সিম্পল করলে কি ইউজ টু পর্যন্ত বাদ যাবে? হুইচ বঙ্গবন্ধু না, সিম্পল করার দরকার নাই এখানে। এটা হলো দা কোট ওয়াই না, ও হ্যাঁ, তুমি এমনি সিম্পল করলে ওন বাই শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, ওন বাই দিতে হবে। দা কোট হুইচ স্যার ইজ ইউজ ওন বাই রিসিভ করে দিতে হবে, বুঝছো? হ্যাঁ, ইউজ টু হ্যাঁ, হুইচ ইজ ওন বাই আছে না, শেখ মুজিবুর রহমান ইন হিজ পলিটিক্যাল ক্যাম্পেইন, তখন দিতে। ওকে, মিউট করো। ওই ইয়ার বাক্যের প্রিন্সিপাল ক্লজ কোনটা? দ্বিতীয় বাক্যে আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। খুব ভালো করে খেয়াল করো, আল্লাহ ওই ব্যক্তির জন্য যথেষ্ট হবে। টু ওয়্যার, এটা একটু বলতেন।
বাক্যটা দাঁড়াও, তোমার প্রশ্ন বুঝতেছি না। যে ব্যক্তি আল্লাহর বল, আল্লাহ বাক্যটা হলো আল্লাহ ওই ব্যক্তির উপর যথেষ্ট, আল্লাহ ওই ব্যক্তির জন্য যথেষ্ট হবেন। তাহলে কি হলো? আল্লাহ ওই ব্যক্তির জন্য যথেষ্ট হবেন। তাহলে ইংলিশ কি বলো? আল্লাহ ওই ব্যক্তির জন্য Allah যথেষ্ট is হবে। enough. আল্লাহ উইল বি এনাফ সাফিসিয়েন্ট ফর দ্য পারসন। খেয়াল করো, আল্লাহ, তুমি জেনে লিখলে আমি মানবো, কোনো সমস্যা নেই। আল্লাহ উইল বি এনাফ, ENOUGH, এনাফ অথবা সাফিসিয়েন্ট for the person. ওকে, উইল বি কখন দিব আর উইল কখন দিব স্যার? হ্যাঁ হ্যাঁ, উইল বি কখন দিব আর উইল কখন দিব স্যার? দাঁড়াও একটু, হ্যাঁ। তাহলে কি বলো? আল্লাহ ওই ব্যক্তির জন্য যথেষ্ট হবে। তোমার প্রশ্নটা আমি খেয়াল করতে পারিনি। আল্লাহ ওই ব্যক্তির জন্য যথেষ্ট, যে তার উপর ভরসা করবে, তাহলে যে তার উপর ভরসা করবে, ভরসা করবে করবে। তাহলে হু, কি বলো? ভরসা করা ইংলিশ কি? on him. ভরসা করবে না করে বলো তো? রিলাই রিলাই হ্যাঁ, খেয়াল করো। হ্যাঁ, দাঁড়াও, Present tense. will rely on him. Rely on him. On him মানে কি বলো? তার উপর, তার উপর মানে কি আল্লাহ, হিমটা ক্যাপিটাল এটা। এবং খেয়াল করো, তাহলে আল্লাহ, তাহলে আমরা সিনথেসিস করে ফেলি। দেখো বাক্যটা এরকম হচ্ছে, আল্লাহ, এটা এইভাবে লিখছে কিনা, আল্লাহ will be sufficient, SUFFICIENT, sufficient for the person who will rely, rely on him. এই বাক্যে একটা ঝামেলা আছে, কেউ বলতে পারবে না ঝামেলাটা কোনটা। হিমটা ক্যাপিটাল লেটার, তো অর্ধেক এটা লিখতে হিম। স্যার কখন উইল দিব আর কখন উইল দিব স্যার, এই বিষয়টা একটু ক্লিয়ার করতে স্যার। ফিউচার টেন্স, এবার বলতেছি উইলের বিষয়টা তোমার ক্লিয়ার করতেছি। এবার বলো, এই জায়গায় এই বাক্যে কোথাও আল্লাহ উইল বি সাফিসিয়েন্ট ফর হিম বা ফর দ্য পারসন হু উইল রিলাই অন হিম। স্যার অ্যান্টাসিডেন্ট তো ঠিকই আছে। হ্যাঁ, কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো কমপ্লেক্স সেন্টেন্সে লিখো, একটা পাশে লিখে রাখো, এটা রিলাই না লেখা, উইল রিলাই না লেখা রিলাই লিখো। কি লিখো বলো? আর রিলাই বানান কি? রিলাই বানানটা একটু বলো তো। RELI, তাই না? LIES অথবা ডিপেন্ডস। ধরো রিলাইজ বানানটা কনফিউশনে পড়ে গেছি, তাহলে হু ডিপেন্ডস, ট্রাস্ট ইন লেখা রাখো। তাহলে এখন বলো, আমি উইল না দিয়া কেন দিলাম বলো? একটা নিচে লেখা রাখো, কমপ্লেক্স সেন্টেন্সের উভয় অংশ সাধারণত ফিউচার টেন্স হয় না। একজন বলো, কমপ্লেক্স সেন্টেন্সের উভয় অংশ সাধারণত কি হয় না? ফিউচার টেন্স হয় না। ফিউচার টেন্স হয় না। ঠিক আছে, আমি একটা ইয়ে নিয়ে গেলাম, যদি বৃষ্টি রেইন হয়, ঠিক আছে, আমি একটা ইয়া বহন করব, আই উইল ক্যারি অ্যান আমব্রেলা ইফ ইট রেইনস। বুঝছো কিনা? কমপ্লেক্স সেন্টেন্সের উভয় অংশ সাধারণত ফিউচার টেন্স হয় না। এই জন্য আমরা আল্লাহ উইল বি সাফিসিয়েন্ট ফর হিম, ফর দ্য পারসন হু রিলাইজ অন হিম, হু ডিপেন্ডস, হু ট্রাস্ট ইন হিম। রিলাইজ দিলে অন, ট্রাস্ট দিলে ইন। আমি কি কথা ক্লিয়ার করতে পারছি? এছাড়া যদি অন্যভাবে অনুবাদ করে ফেলো, তাহলে কিন্তু সর্বনাশ করে ফেলছো। দেখো, তুমি কি আল্লাহ নিয়ে আবার তোমার উপর নির্ভর করে ফেলছো। অনুবাদ কিন্তু কুফরি হওয়ার সম্ভাবনা আছে, শিরক হওয়ার সম্ভাবনা আছে কিনা বলো? ওকে, হ্যাঁ, আগে যদি দা পারসন হু রিলাই অন আল্লাহ এরকম যদি লিখি, কি সর্বনাশ করছো। দেখো না, দা পারসন, এবার পারসনের ভার পড়ো কি? পারসনের ভার কি কও? লোকটা যে কি করে বলো? আল্লাহর উপর নির্ভর করে, এবং এই লোকটা কি নিজের জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। জি স্যার, Understand? করছিলাম।
হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছেন, দেখো তোমার অনুবাদে শিরক হয়েছে। ওকে, আর একটা কথা তোমার বলে রাখি, এই আল্লাহর হিমটারে কেন, এই আল্লাহর হিম কেন ক্যাপিটাল লেটার, কে বলতে পারবা? হিম কেন? আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান। এবার কে কোশ্চেন কি বলো? ইজেন, হি, শি, ইট, আল্লাহ। ইজেন হি, শি, ইট, আল্লাহ, কোনটা দিতে বলো? আল্লাহ। হ্যাঁ, বলো। ইজেন হি, আর আল্লাহ হবে আল্লাহ যে আল্লাহ। কি স্যার? ইজেন্ট হি হবে স্যার। ওকে, এটা একটা কোশ্চেন হবে, আমি বলি ইজেন হি হবে, নট আল্লাহ। এই আল্লাহ হবে না, তোমরা কেন আল্লাহ প্রোনাউন হি হয়? এই যে সূরা ইখলাস নাম শুনছো কিনা? সূরা ইখলাস কি এটা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা ইখলাস কি? না স্যার, না স্যার, হ্যাঁ, কুল হু আল্লাহু আহাদ। কষ্ট করে লিখে ফেলো, এই যে দেখো, আমি টেক্সট লিখে দিই, ড্র করে ফেলো। এই যে কুল, ঠিক আছে, হু আল্লাহ, হু আহাদ, হ্যাঁ, আহাদ। কুল মানে হলো সেই প্রফেট, বলুন হুয়া, এই হুয়া মানে হলো হি, ইজ। আল্লাহ মানে আল্লাহ, আহাদ মানে ওয়ান। কুল, সেই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি ইজ আল্লাহ ওয়ান। তাহলে বলবা যে হুয়া, এই যে হুয়ার বিষয়টা বুঝো, হুয়া এই বাংলায় তিনি, বাংলা আমরা তিনি বলি, হ্যাঁ, তিনি শব্দের ইংরেজি কি কেউ বলতে পারবা? হি অর শি। তিনি তিনি হি অর শি, ঠিক আছে। আর তিনি এর আরবি হলো হুয়া, আর এই এর আরবি হলো হিয়া। আমরা কুল হু আল্লাহ বলি, হু আল্লাহুল্লাজি বলি, ঠিক আছে। তাহলে এই আল্লাহর প্রণাম সবসময় পুরুষবাচক হয়, পুরুষবাচক আর আমরা ক্যাপিটালাইজ করে দিই, সেজন্য আর তিনি পৌরুষের উঠবে। আমি আশা করি বুঝতে পারছি এটা। এখন চলে আসো, আহ, আমরা কালকে লাস্ট একটা মাত্র অনুবাদটা করে ছুটি। স্যার উইলের উইল বির ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিন। কিসের উইল বি? স্যার ওই যে উইল সাফিসিয়েন্ট না হয় উইল বি সাফিসিয়েন্ট কেন হলো স্যার? ও বুঝছি। আমি একজন ডাক্তার হব, আমি ডাক্তার, ইংলিশ কি বলো? আমি টিচার, বাদ দাও, আমি স্টুডেন্ট, ইংলিশ কি? আমি টিচার, ইংলিশ কি বলো? আমি টিচার, আই এম এ টিচার। আমি টিচার ছিলাম, ইংলিশ কি বলো? আই ওয়াজ এ টিচার। আমি টিচার হব, ইংলিশ কি বলো? আই উইল বি আ টিচার। I will be a teacher. আই উইল এ টিচার না আই উইল বি এ টিচার? I will be. তাহলে মোডাল will অক্সিলারি be। ভার্বের পরে মূল ভার্ব থাকতে হয়। বলো, মোডাল অক্সিলারি ভার্বের পরে কি থাকতে হয়? মূল ভার্ব। মূল ভার্ব। তাহলে যিনি হবেন, তাহলে হয় ইংলিশ হলো বি। তাহলে হু উইল বি, বি এর পরে সাফিসিয়েন্ট শব্দটা অ্যাডজেক্টিভ, এটা নট ভার্ব। হু উইল সাফিসিয়েন্ট না, হু উইল বি সাফিসিয়েন্ট, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ, বুঝছো? হি ইজ কেয়ারফুল, বুঝছো না? হি উইল কেয়ারফুল না, হি উইল বি কেয়ারফুল। উইল বি স্যার। He will be careful. হ্যাঁ, হ্যাঁ, ওকে। তাহলে লেখো, লোক ক্লাস, এটাও লেখো, এই ব্যাপারটা তোমার করে চলতে পারি। কালকে কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস, লোককে দেখাতে এদিক ওদিক, তাকাতে তাকাতে, হঠাৎ উপরের দিকে তাকিয়ে, হঠাৎ উপরের দিকে তাকিয়ে, তাকিয়ে, দৌড় দিল, অনুবাদ করো, খেয়াল করো। আমার একটা প্রশ্ন, তোমরা যদি আমার সাথে একটা কমিটমেন্টে আসো, তাহলে আমি রেগুলার প্রথম আলো, আমাদের সাথে রিলেট করে আমি রেগুলার ট্রান্সলেশন প্র্যাকটিসের জন্য দিতে থাকবো, সলিউশন সহ, প্রথম আলো সম্পাদকীয়, গুরুত্বপূর্ণ প্যারা এই রিলেটেড। কিন্তু কথা হলো আমি পরিশ্রম করে দিলাম, তুমি রেখে দিচ্ছ, তাহলে তো আমারটা প্রদত্ত সময়ের মূল্য দেবো। কথা দাও আগে, করবা কিনা? প্র্যাকটিস করবো স্যার, প্রমিস। কথা দিলাম। ইনশাল্লাহ, এটা আমানত রয়ে গেল, খেয়ানত করো না। যেহেতু আমি ইনশাআল্লাহ। পুরো ইয়ে করতেছি, তুমি যদি একদম সময় পাও না, ধরো তুমি কোনো জায়গায় কোনো জানা যায় গেছো,
মুখে উচ্চারণ করে কাউকে বলবা যে আজকে এই শীটটা দেওয়া হয়েছে ভাই, আমি এটা অনুবাদটা তোমার বলতেছি। লিখতে পারো না, মুখে উচ্চারণ করে বলতে হবে, এটা তোমার জন্য আমানত। প্রত্যেকে তারা শুনতেছো, তার কারণে রেকর্ডিং হলেও যাবে। ইনশাআল্লাহ। লোকটি এদিকে তাকাতে তাকাতে হঠাৎ উপরের দিকে তাকায় দৌড় দিল। দেখি এটা করো। কালকে থেকে আমরা আরো বেশ ডিফিকাল্ট কিছু বাক্যের অনুবাদ করে দেখাবো। ঠিক আছে, কালকে ক্লাসটা ডিফিকাল্ট সেন্টেন্সের জন্য। দেখবো যে আমরা আমাদের মতো সুবিধা মতো বাক্য বানাই ফেলবো, যা করে কোথায়। অনুবাদ করো। লোকটি এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ উপরের দিকে তাকিয়ে দৌড় দিল। তোমার মতো করে অনুবাদটা করো। আর এটাতে তো অন্তমান দ্বিত ইয়া মানে দুটাই আর কি, দ্বিতও আছে আবার ইয়াও আছে কি। ওকে, লিখছো কেউ? কেউ কি সামলাইতে পারছো কিনা কিছু? স্যার পারি না, শুধু স্যার রান পারি যে কিচ্ছু না। রান হবে এইটুকু করতেছি। সমস্যা অন্য জায়গায়। কালকে এই ধরনের, কালকে এখান থেকে শুরু হবে। বাক্য দেখবা যে মনে হচ্ছে কান্নাকাটি করে চলে আসে। সমস্যা ওই নোট ওয়ান বুঝো নাই। মনোযোগ। স্যার ওয়ান আমি ওয়াচিং একটা অ্যারাউন্ড বলছি রিপিটেড স্যার, কথা শুনবেন? বলতে কেন? জালিস আলহামদুলিল্লাহ। নোট ওয়ান হলো যখনই আমি বলছি একটা নোট ওয়ান একটা পলিসি লিখে আসছে যে আমরা বাক্য দ্বারা মোটিভেটেড হব না। বাক্য আমাকে বাক্য আমাকে কি করে না বলো, মানে কি করে না বলছিলাম না, বাক্য দ্বারা আমি নিয়ন্ত্রণ প্রভাবিত হবো করবে। না। কন্ট্রোল করে না স্যার। বাক্য আমার গতি কন্ট্রোল করবো, করবে। বাক্য তোমার কন্ট্রোল করছে, এটা হলো সমস্যা। বাক্যরে আমি কন্ট্রোল করবো। বাক্যরে কন্ট্রোল করলে কি হচ্ছে দেখো। তুমি দেখো, লোকটি এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ উপরের দিকে তাকিয়ে দৌড় দিল। তুমি এতগুলো ফাইনাইট ওয়ার্ড একসাথে রাখছো কেন? দেখো, লোকটি এদিক ওদিক তাকাতে 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 আমরা জানি অনুবাদ কি হবে। হঠাৎ হেয়ার এন্ড উপরের দেয়ার। দিকে তাকিয়ে দাও, তাকিয়ে দৌড় দিল। হঠাৎ উপরের দিকে তাকিয়ে, এটা আমরা চলা আগে করি। হঠাৎ উপরের দিকে তাকালো, তাকালো, কম্পাউন্ড করে ফেলো। তাকালো হুম, এবং দৌড় দিল, হয়ে গেল দুইটা এবং ফাইনাইট দৌড় ওয়ার্ড দিল, হয়ে গেল। হ্যাঁ। জি স্যার। লোকটি পেলে, লোকটি এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ উপরের দিকে তাকালো এবং দৌড় দিল। তাহলে মূল বাক্যটা হলো, আন্ডারস্ট্যান্ড? লোকটি হঠাৎ এদিক ওদিক হঠাৎ উপরের দিকে তাকাইলো। দিস ইজ দ্য সেন্টেন্স। দাঁড়াও, এখন দাঁড়াও। এদিক ওদিক তাকাতে তাকাতে অন্তমার্জিত ইয়া, এই নিয়ম পড়াই আসছি আমরা। জি কিসের স্যার। ব্যবহার বলা হয়? প্রেজেন্ট কিসের পার্টিসিপল। ব্যবহার? হ্যাঁ, প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল। হ্যাঁ, তাহলে এদিক ওদিক তাকাতে সিইং তাকাতে, হেয়ার এন্ড দেয়ার। না, এই যে ধরো লুকিং, লুকিং বা সিইং। এদিক ওদিক কি বলো? হেয়ার এন্ড দেয়ার, এই যে হেয়ার এন্ড হেয়ার, দেয়ার। হেয়ার এন্ড দেয়ার, টু অ্যান্ড ফ্রো। টু টু এন্ড এন্ড ফ্রো, ফ্রো। টু এন্ড ফ্রো। তাও মনে নাই লুকিং অ্যারাউন্ড। আমাদের আল্লাহর রহমতে শব্দের কোনো অভাব নাই। লুকিং, হিয়ার এন্ড দেয়ার, লুকিং। ওকে, আলহামদুলিল্লাহ। সাবজেক্টকে দা ম্যান, দ্য ম্যান। দা ম্যান, সাডেনলি দ্য ম্যান। দা ম্যান, ম্যান। হঠাৎ করে সাডেনলি এই জায়গায় চলে আসবে। পড়তো কিনা? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ম্যানার কোন জায়গায় বসবে পড়া আছে আমাদের। দা ম্যান সাডেনলি, SODD লুক ENL, আপওয়ার্ড। সাডেনলি তাকাইলো। লুক, LWK, লুক, তাকালো। কোথায় তাকাইছে?
কোথায়? ইউপি, আপ অথবা আপওয়ার্ড? upward, আপওয়ার্ড। উপরের দিকে তাকাইছো, লুক অ্যাবভ, আপ, বেরিয়ে দাও, সবাই এগুলো অ্যাডভার্ব হয়ে যাবে, তাই না? অ্যাডভার্ব, অ্যাডভার্ব। স্যার এবার হবে না? আরে হবে তো, দিলে হবে, উপরের দিকে তাকাই দিতে কোনো দেখাইতে পারে। লুক অ্যাবভ, কি সমস্যা? এন্ড, হ্যাঁ, র্যান্ডার, দৌড় দিল, র্যান্ডার। স্যার এটা যে পাস্ট টেন্স এটা ধরতে অসুবিধা হচ্ছিল আমার, আচ্ছা বলো, মানে আমি আমি ভাত খাইলাম, না না, বুঝছো বুঝছো আমার তোমার কথা, আমি ভাত খাইলাম, এটা হলো প্রেজেন্ট, প্রেজেন্টের কথা না পাস্টের কথা? আহ, আমি ভাত লোকটা দৌড় খাইলাম, দিল, এটা মানে কি ভাত খেয়ে প্রেজেন্টের কথা ফেলছি। না পাস্টের কথা সেটা করো। না লোকটা স্যার, দৌড় দিল ভাত মানে দৌড়ে বুঝি জি না, স্যার। এই বুঝে গেছে এখন, দেখো। স্যার এখানে ওকে, প্রিন্সিপাল ভাগ কোনটা? হ্যাঁ, প্রিন্সিপাল ভার্ব এই যে, এই লোক তাকাইলো, রেনওয়ে দুইটা কম্পাউন্ড করে ফেলছি, তাহলে লেখা এরকম, আমরা কিছু কাজ করি, নোট ওয়ান প্রয়োগ করছি, নোট ওয়ান। তোমার আমি এই বাক্যটা দিয়ে একটা বড়, তোমরা যারা ভয় পেয়ে গেছিলা, আমারে তুমি যতবার, আমি কিন্তু শব্দের অর্থ অনেক সময় মিলাতে পারি না, শুনুন, এটা আমার দুর্বলতা। মানে সব সব শব্দ কি জানা আছে নাকি? কিন্তু স্ট্রাকচার একটা মিলে দেবো, শব্দের দরকার হয় একটু হেল্প নেব। আমার কথা কি তোমরা বুঝছো? শব্দটা হয়তো এদিক ওদিক করে হয়তো দুর্বল হয়ে যেতে পারে, কিন্তু স্ট্রাকচারটা মিলে ফেলবো ইনশাল্লাহ। এই হলো কথা। আগামী ক্লাস থেকে দেখবো যে তুমি প্রথমে একটু শখ খাইবা, শখ হওয়ার পরে দেখবো যে না, তো মিলে, তো অনুবাদ মিলে। তাহলে একটা কথা আমি বলছি, নোট ওয়ানে আবার প্রমাণ পাইছো কিনা, স্ট্রাকচার চেঞ্জ করে লিখলে, স্ট্রাকচার চেঞ্জ করে অনুবাদ করলে অনুবাদ সহজ না, সুন্দরও হয়, তাই কিনা বলো? এখানে সবগুলো যদি ফাইনাইট ভার্ব ব্যবহার না করে, ঠিক না, লুকিং, মানে সবগুলো এই যে এই উপরের দিকে তাকাইয়া, এইটারও যদি আমি, হ্যাঁ দেখো, লুকিং টু অ্যান্ড ফ্রো, দা ম্যান, লুকিং কি বলো, সরি, লুকিং আপওয়ার্ড, রেন অ্যাওয়ে, এই এরকম ধরনের দুর্বল অনুবাদ না করে আমি কম্পাউন্ড করছি, এটা সুন্দর হয়েছে কিনা? দা ম্যান, তুমি চাইলে একটা কথা তো জানো, দা ম্যানের পরেও কিন্তু আমরা চাইলে লুকিং টু অ্যান্ড ফ্রো দিতে পারতাম, পারতাম কিনা, হ্যাঁ বা না বলো? জি স্যার। হ্যাঁ, তাহলে আগেও দিতে পারি, পরেও দিতে পারি। লুকিং টু অ্যান্ড ফ্রো, দা ম্যান সাডেনলি লুক বা saw upward, looked upward, and ran away, went away, ran away. তাহলে বাসায় হোমওয়ার্ক করে হলো কালকে দুইটা, এরপরে কালকে আমি দৌড় দিল, ট্রান্সলেশন পাস হোমওয়ার্ক নাও দিতে পারি, কারণ কালকে অন্য স্টার্টেড হোমওয়ার্ক আছে। রানিং দেয়া যাবে, হুম হুম, স্যার দৌড় স্টার্টেড দিল, পাস রানিং। কিভাবে হবে? হ্যাঁ বুঝি। ও আরেকটা দাঁড়ো, হ্যাঁ, তো চাইলে কিন্তু দা ম্যান হু লুকড টু এন্ড, এই যে কমপ্লেক্স করে দেখো, কমপ্লেক্স অনুবাদ করে রয়েছে, দা ম্যান, আমারটা একটু শুনবেন স্যার। দা ম্যান, তারও আরেকটা দেখো, অথবা পাশে বলতেছি, দা ম্যান লুকিং টু অ্যান্ড ফ্রো, আচ্ছা, হু looking to and fro, fro, বুঝছো? suddenly, SUWN, suddenly, আবার কম্পাউন্ডে করতে পারো, the man, বলো, লুকিং কে কমপ্লেক্স করলে কি হবে বলে হবে না একদম? হু ওয়াজ, হু লুক দিলে হবে, অথবা হু ওয়াজ লুকিং, যে লুকটা এদিক দিক তাকাচ্ছিল, লুকিং টু অ্যান্ড ফ্রো, টু অ্যান্ড ফ্রো, লুকিং কেমন? হু ওয়াজ লুকিং টু অ্যান্ড ফ্রো, ফ্রো, হ্যাঁ। তারপরে চাইলে এখানে কমা দিতে পারো। আমি হুয়ের একটা প্রশ্ন করছো কিন্তু তোমরা, হুয়ের পূর্বে কখন কমা দেবো না, এটার নাম হলো রেস্ট্রিকটিভ ক্লজ আর নন রেস্ট্রিকটিভ ক্লজ, বলে ফেলো একজন। আমরা পাংচুয়েশন ক্লাসে বুঝাবো ইনশাল্লাহ। সাডেনলি, স্যার প্রশ্নটা আমি করেছিলাম স্যার। ও সাডেনলি লুক, লুক আপওয়ার্ড এন্ড রেন। আচ্ছা, তাহলে প্রশ্ন করছো, এটার নাম হলো, লেখা রাখো, রেস্ট্রিকটিভ ক্লজ আর নন রেস্ট্রিকটিভ ক্লজ, এসেনশিয়াল ক্লজ ও নন এসেনশিয়াল ক্লজ। অর্থাৎ আমার ভাই কানাডায় বাস করে, যে 1981 সালে এসএসসি পাস করছিল, খেয়াল করে শুনো, যদি 1981, মূল বাক্যটা হলো মাই ব্রাদার লিভস ইন কানাডা, তাহলে মাই ব্রাদার হু পাস্ট এসএসসি ইন 1984, এটা যদি এসেনশিয়াল হয়, বক্তব্যটা যদি এসেনশিয়াল হয়, মনে রাখো যে এটা বাক্যের মূল অংশ, তাহলে কমা ছাড়া লিখবা। আর যদি বলো অতিরিক্ত, নন এসেনশিয়াল, এটা নন রেস্ট্রিকটিভ, তাহলে কমা লাগবে না। তাহলে আপাতত বলে রাখো, হু এর পূর্বে কমা দেয়া না দেয়া এটা নির্ভর করে আমার নিজের উপরে।
যুক্ত ক্লজটা যদি সাবঅর্ডিনেট ক্লজটা যদি নন রেস্ট্রিকটিভ হয়, মানে নন এসেনশিয়াল হয়, তাহলে কমা লাগবে না। বুঝছো কিনা? মানে আর যদি এসেনশিয়াল হয় কমা লাগবে না, আর যদি নন এসেনশিয়াল হয় কমা দেবো। আরেকবার কথা শুনবে। হ্যাঁ, যদি ধরো আমার এটা ঐচ্ছিক কথা, ঐচ্ছিক হলে কমা দিবা। বলো ঐচ্ছিক হলে কি কমা, আর যদি না বলে এটা মূল বক্তব্যের কথা, তাহলে কমা দিবা না। শেষ। তাহলে হুয়ের পূর্বে কমা দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও কি বলো সহি, দিলেও সহি, না দিলেও সহি। কথা কি ক্লিয়ার? জি স্যার। ধন্যবাদ স্যার। তাহলে হোমওয়ার্ক গুলো করে গেল। ফিয়ামানিল্লাহ, আসসালামু আলাইকুম। জুমা নামাজের সময় হচ্ছে আমাদের। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল স্যার। হুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের যে সাবজেক্টিভ যে ব্যাপারটা, সাবজেক্টিভ বা যে প্রফেশনাল যে ইংলিশটা, ওইখানে আসলে কি নিয়ে কোশ্চেনটা আসবে বা কিভাবে আসলে একটু স্যার বলতেন, এটা কোথাও কোনো প্রিভিয়াস গাইডলাইন কোশ্চেন পাচ্ছেন? গুলো কালেক্ট করো, প্রিভিয়াস কোশ্চেন, তারপরে হেল্প করো। পাচ্ছি না স্যার, পাচ্ছি না। একটু প্রিভিয়াস আইডিয়া দেন স্যার, এটা কি নিবন্ধন স্টাডি গাইড নিবন্ধন আছে, গাইড ফেসবুক কর্নার স্টাডি গাইড পেপার, এটাতে প্রিভিয়াস কোশ্চেন আছে। ফেসবুক কর্নার স্যার, এটা কি নিবন্ধন গাইড ফলো করলে হবে কিছুটা? না, সিলেবাস তো আলাদা। ও সিলেবাসে Study guide। পাচ্ছি না। তাহলে স্যার সিলেবাস ফেসবুক সিলেবাসে আছে। তুমি ফেসবুক কর্নারে চাইবা, দ্যাটস ওকে, ফাইনাল সলিউশন। ওকে, যে বলবা। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার গ্রামাটিক্যাল কি কি আসতে পারে এটার লিস্ট যদি। আস্তে আস্তে যাও, সমস্যা নেই, সবগুলো সলভ হয়ে যাবে, কিন্তু কেউ মানে চলে যেও না, ঠিক আছে? ধীরে ধীরে আমরা যেমন ট্রান্সলেশন একটা গতিতে আসছি, হ্যাঁ, দেখো যে ইনশাল্লাহ 200 নম্বরের গতি সবগুলো পেয়ে যাবা। ওকে, ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার, যা আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক দেই তাই করো, শুধু তোমার কাজ হলো আমার সাথে সাথে যাওয়া। ইনশাল্লাহ। আসসালামু ওকে আলাইকুম। স্যার। আসসালামু আলাইকুম স্যার। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। স্যার আজকে এসের নোট দেওয়ার কথা ছিল, এসেটা। হ্যাঁ, এটা ওই যে দেখালাম না শুরুতে, এটা দিয়ে দেবো, মানে এস এর কোনগুলো কোনগুলো আমরা পড়বো। এরপরে কিন্তু এস এর নোট যেটা মানে আমি সামনে ধারাবাহিক দিচ্ছি কিন্তু তোমাদেরকে আজকে দেবো। আজকে আসসালামু তোমাদের আলাইকুম শুক্রবার আমার শুক্রবার শেষ হয়নি। হ্যাঁ, নোটটা একটু শুক্রবার স্যার। জীবন আসসালামু আমাদের। আলাইকুম স্যার। ওকে, আসসালামু আলাইকুম। স্যার